আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের নবম অধ্যায়, সমতলে বস্তুকণার গতি। সো এই অধ্যায়টা মূলত তুমি ফিজিক্সের যে ভেক্টর অধ্যায় আছে এবং গতিবিদ্যা অধ্যায় আছে, এই দুইটা যদি ভালো করে পড়ে থাকো, দেখবে এই সমতলে বস্তুকণার গতিটা খুবই সহজ লাগবে। ঠিক আছে। আর যারা ভেক্টর গতিবিদ্যা পড়ো নাই বা কনসেপ্ট ক্লিয়ার না, তোমাদের জন্য টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি এই অধ্যায়টা যখন পড়াবো তোমাদেরকে একদম ধরে ধরে প্রতিটা টপিকের বেসিকগুলো ক্লিয়ার করে দিব। দেন হচ্ছে আমরা এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করব। তো আমরা প্রথমে যে অধ্যায়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্ষরপত্র বইয়ের অনুশীলনী 9A। এই অধ্যায়টা মূলত হচ্ছে আমাদের ভেক্টর যে অধ্যায়টা আছে ফিজিক্সের, ওই ভেক্টর অধ্যায়ের সাথে আমাদের কনসেপ্টটা অনেক কিছু মিল থাকবে এখানে। তাহলে চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ভাইয়া আমরা প্রথমে বেগের সামন্তিক সূত্রটা দেখব। আমরা সবাই জানি বেগ হচ্ছে ভেক্টর রাশি। তো আমরা একাধিক ভেক্টর রাশির লব্ধি নির্ণয় করতে পারি, তাই না? সো তোমরা ফিজিক্স অবশ্যই শিখছো যে দুইটা ভেক্টর দেওয়া থাকলে তার লব্ধির মান এবং দিক নির্ণয় করার জন্য আমরা সামন্তিক সূত্রটা ব্যবহার করতাম। আচ্ছা, তো এখানে আমাদের ভেক্টর হিসেবে থাকবে হচ্ছে বেগ। ধরো আমার একটা নির্দিষ্ট দিকে একটা বেগ কাজ করতেছে, এই বেগটাকে আমরা ধরে নিচ্ছি ভাইয়া ইউ অথবা ভি ধরতে পারো। আর এই বরাবর একটা বেগ ক্রিয়াশীল, তাহলে এই বরাবর একটা যে বেগ ক্রিয়াশীল সেটাকে আমরা চিন্তা করতেছি ভি। তাহলে এই ব্যাগটাকে আমরা ধরে নিচ্ছি ভি, আর এই বরাবর যে ব্যাগটা সেটা হচ্ছে ইউ। তাহলে আমাদের একটা নির্দিষ্ট বিন্দুতে একটা বস্তুর উপর কয়টা বেগ ক্রিয়াশীল? দুইটা। একটা হচ্ছে এই বরাবর বেগ ভি আর এই বরাবর বেগ ইউ। এবং এই যে দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটাকে আমরা ধরলাম আলফা। তাহলে এখন এই দুইটা বেগের আমাকে যদি লব্ধি নির্ণয় করতে হয়, তাহলে আমরা লব্ধিটা কীভাবে নির্ণয় করব? মনে রাখবা, দুইটা ভেক্টরের লব্ধি সবসময় দুইটা ভেক্টরের ভিতর সাইডে হয়। অর্থাৎ আমি যে এই দুইটা ভেক্টরের যে লব্ধিটা সেটা অলওয়েজ দুইটা ভেক্টরের ভিতর সাইডে হবে। কখনো এই দুইটা ভেক্টর লব্ধি কখনো এই দুইটার বাইর সাইডে হবে না। ঠিক আছে, এটা অলওয়েজ মাথায় রাখবা। তাহলে এই হচ্ছে আমাদের সেই লব্ধিটা। মনে করো এই লব্ধিটা হচ্ছে আমাদের এই লব্ধিটা, সেটা আমরা ধরে নিচ্ছি ডাব্লিউ। ওকে, এই লব্ধিটা ধরে নিচ্ছি ডাব্লিউ। এখন আমাকে যদি বললো এই লব্ধির মান নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা বেগের যে সামন্তিক সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল রুট ওভার দেখো এখানে ব্যাগ আছে হচ্ছে ভি, তাহলে এখানে ভি স্কোয়ার প্লাস এখানে ভি স্কোয়ার প্লাস এখানে ব্যাগ হচ্ছে কত ইউ স্কোয়ার প্লাস 2u v cos আলফা। এই সূত্র দিয়ে এই দুইটা বেগের লব্ধি আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের যদি একটা নির্দিষ্ট বিন্দুতে দুইটা বেগ ক্রিয়াশীল থাকে, একটা হচ্ছে এই বরাবর ভি আর এই বরাবর ইউ, এবং দুইটা বেগের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, তাহলে এই দুইটা বেগের যে লব্ধি বেগটা হবে সেই লব্ধি বেগটা আমরা নির্ণয় করার জন্য এই সূত্র ইউজ করবো, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv cos আলফা। তো এই যে আমরা যে সূত্র দিয়ে লব্ধিটা নির্ণয় করতেছি সেটাকে বলা হয় সামন্তিক সূত্র। এখন আমরা জানি ভেক্টরের দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক। তো আমরা এই সূত্র দিয়ে আমরা এই দুইটা বেগের যে মান বা যে লব্ধির মান, সেই লব্ধির মানটা আমরা নির্ণয় করতে পারি। এখন আমাকে যদি বলি লব্ধির দিক নির্ণয় করো, সো কীভাবে করবা দেখো, এটা একটু শেখা দিচ্ছি। মনে করবা এই যে ডাব্লিউ, এই লব্ধিটা দুইটা বেগের সাথে কিন্তু কোণ উৎপন্ন করছে, দুইটা ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করছে। দেখো, একটা এই দিকে ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করছে, একটা এই দিকে ভেক্টরের সাথেও কোণ উৎপন্ন করছে। আমি এই ডাব্লিউর লব্ধির মান এই সূত্র দিয়ে প্রকাশ করব, আর দিকটা আমি চাইলে বি ভেক্টরের সাপেক্ষেও হিসাব করতে পারি, চাইলে ইউ ভেক্টরের সাপেক্ষেও হিসাব করতে পারি। এটা তোমার ইচ্ছা। তুমি যদি এই লব্ধির দিকটা এই বি এর সাপেক্ষে বলো, এটাও সঠিক। তুমি যদি এই লব্ধির দিকটা ইউর সাপেক্ষে বলো, এটাও সঠিক। তো আমরা ধরে নিচ্ছি আমরা এই যে ডাব্লিউ, তার দিকটা আমরা হিসাব করবো বি এর সাথে। ধরে নিচ্ছি দেখো, এই যে ডাব্লিউ যে লব্ধি ব্যাগটা দেখতেছো, সেই লব্ধি ব্যাগ দেখো তো বি ভেক্টরের সাথে একটা কোণ উৎপন্ন করে গেছে না, এই কোণটাকে আমি ধরে নিচ্ছি থিটা। ওকে, তুমি চাইলে এই থিটাটা ইউর সাথে হিসাব করতে পারো। ওকে, তাহলে আসো, তাহলে এই থিটার মান কেমনে বের করবো? থিটার মান বের করার সূত্রটা একটু খেয়াল করো, ট্যান থিটা ইকুয়াল, এটা মনে রাখার টেকনিকটা ভাই তোমাদেরকে আমি এইভাবে শিখাবো, যে ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করছে সেটা থাকবে নিচে একা। তাহলে কোন ভেক্টরের সাথে কোণ হিসাব করছো তুমি? বি ভেক্টরের সাথে, তাহলে বি ভেক্টর থাকবে নিচে একা, প্লাস যে ভেক্টরের সাথে হিসাব করো নাই সেটাকে ইউ উপরেও থাকবে নিচেও থাকবে। দেখো আমি কোন ভেক্টরের সাথে কোনটা হিসাব করি না, ইউর সাথে, তাহলে আমি ইউকে উপরেও রাখবো নিচেও রাখবো। ওকে, তারপর ট্যান মানে আমরা কি জানি, সাইন বাই কস। তাহলে ইউর সাথে একটা সাইন লাগিয়ে দিব আর এদিকে একটা কস লাগিয়ে দিব। তারপর সাইন কজের পর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বসবে। বলো, দুইটা ভেক্টর বলতে এখানে ইউ আর বিকে বোঝাচ্ছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে এখানেও আলফা। তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা লব্ধির দিক নির্ণয় করতে পারবো। ধরো আমি লব্ধির দিক মনে করো 20 ডিগ্রি পাইছি, তাহলে আমি কি বলবো, আমার এই লব্ধি ব্যাগটা বি ভেক্টরের সাথে 20 ডিগ্রি করে ক্রিয়াশীল। তুমি যদি এই কোণটা ইউর সাপেক্ষে হিসাব করতে পারো, সেক্ষেত্রে তুমি তখন কি লিখবা, ইউর সাপেক্ষে যদি হিসাব করো তখন এখানে ইউকে নিচে একা রাখতে হবে, তখন উপরে এখানে ভি রাখতে হবে, এখানে ভি রাখতে হবে, তারপর বাকিগুলো সেম।
ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো কাইন্ডলি একটু মনে রাখবা। তাহলে আমি যে ভেক্টরের সাথে কোণ হিসাব করব সেই ভেক্টরটাকে নিচে একা রাখবো, তারপর একটা প্লাস চিহ্ন দিব, আর যার সাথে কোনটা হিসাব করে নাই সেই ভেক্টরকে উপরে রাখবা নিচে রাখবা। তাহলে এই দুইটা ভেক্টরের সাথে সাইন বাই কস দিয়ে দিবা, তারপর সাইন কসের পর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা বসবে। তাহলে এখানে সিঙ্গেল অবস্থায় কে আছে দেখো তো, যার সাথে কোণ উৎপন্ন করছে সেই ভেক্টরটা দেখো এখানে সিঙ্গেল আছে, তার কিছু কিন্তু কোনো কিছু তার সাথে গুণাকারে নেই। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা এখানে বিভিন্ন কেস নিয়ে আলোচনা করব। কেস নাম্বার 1 হচ্ছে, কেস 1 হচ্ছে দুইটি ভেক্টর, আমরা এখানে ভেক্টর বলতে ব্যাগটাকে মিন করতেছি, ঠিক আছে? দুইটি ভেক্টর একই দিকে, দুইটি ভেক্টর বা দুইটি ব্যাগ, আচ্ছা আমি দুইটি ব্যাগ বলি, দুইটি ব্যাগ একই দিকে ক্রিয়াশীল হলে, ওকে মনে রাখো ভাইয়া, দুইটি ব্যাগ যদি একই দিক বরাবর ক্রিয়াশীল হয়, বলো ভি যেদিকে ইউ যদি একই দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি না? তাহলে দুইটি ব্যাগ যদি একই দিকে ক্রিয়াশীল হয় মনে রাখবা সেই ক্ষেত্রে আলফার মান কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি। কেন ভাইয়া? দেখো এই বি আর ইউ দুইটা যদি ভাই একই দিকে হয় তাদের মধ্যবর্তী কোনো কোণ উৎপন্ন হয় না, তাহলে কোণ কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। এবার আসো, তাহলে এই দুইটা ব্যাগ যদি একই দিকে হয় তাদের লব্ধিটা আমরা কেমনি বের করবো? দেখো তো ভাই, আমরা যদি এখানে আলফার মান 0 বসাই, বলো cos 0 মান কত? 1 না? তাহলে এখানে কি পড়ে থাকতেছে দেখো তো, বি স্কোয়ার প্লাস 2uv প্লাস ইউ স্কোয়ার। তাহলে এখানে আমরা কি সূত্র দিতে পারি না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখানে সূত্র দিলে কি দাঁড়াবে? বি প্লাস ইউ হোল স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কাটা গিয়ে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ভি প্লাস ইউ, বি প্লাস ইউ। তাহলে আমি যদি দুইটা ব্যাগ একই দিকে ক্রিয়াশীল থাকে তখন আমি তাদের লব্ধি বের করব দুইটা ভেক্টরকে সরাসরি যোগ করে দিয়ে। মনে রাখবা, দুইটা ব্যাগ যখন একই দিকে ক্রিয়াশীল থাকে তখন তাদের লব্ধিটা সর্বোচ্চ হয়। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সর্বোচ্চ লব্ধি বা বৃহত্তম লব্ধি। এটা হচ্ছে আমাদের কি লব্ধি? বৃহত্তম লব্ধি। এটা হচ্ছে বৃহত্তম লব্ধি। ওকে, আমরা একটু এদিকে, এটা হচ্ছে আমাদের বৃহত্তম লব্ধি। তাহলে মাথায় রাখবা, এটা হচ্ছে আমাদের বৃহত্তম লব্ধি, রেখে আমি ডাব্লিউ এম ম্যাক্স দ্বারা প্রকাশ করতেছি। তাহলে বৃহত্তম লব্ধি যখন তোমাকে বলবে দুইটা ভেক্টর বৃহত্তম লব্ধি, মানে রাখবা এখানে বৃহত্তম লব্ধি বলতে দুইটা ভেক্টর যোগফলকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে দুইটা ভেক্টর বৃহত্তম লব্ধি কখন হবে? যদি দুইটা ভেক্টর একই দিকে থাকে তখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। আর এখানে তুমি যদি 0 ডিগ্রি বসাও সেক্ষেত্রে তুমি বি প্লাস ইউ মানটা পাচ্ছ। ওকে, তাহলে ভাইয়া এটা অবশ্যই মাথায় রাখবা, দুইটা ব্যাগ যদি একই দিকে ক্রিয়াশীল বলে তাহলে লব্ধিটা বৃহত্তম হবে, এবং বৃহত্তম লব্ধি হয় দুইটা ভেক্টরকে যোগ করলে। ওকে, আসো এবার আমরা কেস 2তে আলোচনা করি। তো আচ্ছা, ওকে, কেস 2তে আমরা আলোচনা করব দুইটি ব্যাগ বিপরীত দিকে ক্রিয়াশীল হলে, দুইটি ব্যাগ বিপরীত দিকে ক্রিয়াশীল হলে, ওকে। আচ্ছা, এখানে একটা বিষয় যেটা তোমরা মনে রাখবা, দুইটা ব্যাগ একই দিকে ক্রিয়াশীল হওয়া মানে নদী নৌকার ক্ষেত্রে কীরকম বলে জানো? যদি তোমাকে এরকম বলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ যদি বের করতে বলে, তাহলে কি স্রোতের অনুকূলে বলে নৌকার বেগ বলতে কী বোঝাচ্ছে? স্রোত যেদিকে মানে প্রবাহিত হচ্ছে, নৌকাও একই দিকে যাচ্ছে, তখন স্রোতের অনুকূলে নৌকার বেগ যদি বের করতে বলে এটা আসলে মূলত তোমাকে লব্ধি বেগ চাইছে, নৌকার লব্ধি বেগ। সেই লব্ধি বেগটা কেমনি বের করবা? নৌকার বেগের সাথে স্রোতের বেগ সরাসরি যোগ করবা। প্রশ্ন হচ্ছে ভাই যোগ কেন করতেছি? কারণ স্রোতের অনুকূলে নৌকার বেগ বলতে বোঝাচ্ছে স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে। তাহলে দুইটা ব্যাগ কি একই দিকে না? তাহলে একই দিকে থাকলে লব্ধি ব্যাগ কেমনি বের করতে হয়? দুইটাকে যোগ করে। ক্লিয়ার? তাহলে স্রোতের অনুকূলে যখন নৌকার ব্যাগ বলবে তুমি সরাসরি এটা কীভাবে বের করবা? নৌকার ব্যাগ আর স্রোতের ব্যাগ দুইটা যোগ করবা। ওকে, এবার আসো দুইটা ব্যাগ বিপরীত দিকে ক্রিয়াশীল হলে, ভাইয়া দেখো তো দুইটা ব্যাগ যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তোমাকে আমি দেখাই। ধরো একটা ব্যাগ কাজ করে এই বরাবর আর একটা ব্যাগ কাজ করে এই বরাবর। ওকে, দুইটা ব্যাগ বিপরীত দিকে, ঠিক আছে? তাহলে এই ব্যাগটা ধরে নাও ভি আর এই ব্যাগটা ধরে নাও, এই যে এই ব্যাগটা ধরে নাও ইউ, ঠিক আছে? এবার এই যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার 180 ডিগ্রি। 180 ডিগ্রি। দুইটা ব্যাগ যখন বিপরীত দিকে ক্রিয়াশীল হবে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। এই ক্ষেত্রে ভাই আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রে আমার বি এর মানটা ইউর চেয়ে বড়। তাহলে বি এর মানটা কার চেয়ে বড়? ইউর চেয়ে বড়। তাহলে দেখো তো বি ভেক্টরের মান যদি বড় হয় তাহলে ডেফিনেটলি ধরো তোমাকে একটা বিন্দু থেকে দুইজন দুই দিকে টানতেছে, মনে করো এই দিকের বলের পরিমাণ যদি বেশি হয় তুমি কি এই দিকে মুভ করবে না? তাহলে ব্যাগের মান যেদিকে বেশি লব্ধি ব্যাগ সেদিকে হবে।
আচ্ছা এখন আসো লব্ধি ব্যাগটা কেমনি বের করবো দেখো এখানে কীভাবে বের করবা আমরা দেখা এখানে হিসাব করে দেখো ওকে ডাব্লিউ ইকুয়াল তুমি একটু দেখো ভাইয়া এখানে যদি আমি 180 বসাই তোমরা একটু বলো তো কস 180 মান কত -1 তাহলে এখানে তখন এরকম দাঁড়ায় না বি স্কোয়ার -2UB প্লাস ইউ স্কোয়ার তখন এটা কি এ স্কোয়ার -2AB প্লাস বি স্কোয়ার সূত্র তখন সূত্র কি লিখতে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে এ মাইনাস বি বলতে আমরা বি মাইনাস ইউ হোল স্কোয়ার রুট আর স্কোয়ার কাটা কি জাস্ট বি মাইনাস ইউ থাকে তাহলে এটা হচ্ছে ভাইয়া ক্ষুদ্রতম লব্ধি বোঝাচ্ছে এটা হচ্ছে ক্ষুদ্রতম লব্ধি তাহলে ক্ষুদ্রতম দুইটা ব্যাগের ক্ষুদ্রতম লব্ধি কখন হয় যখন দুইটা ব্যাগ পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল থাকে তখন তাদের লব্ধির মান কি হবে ক্ষুদ্রতম হবে সেই ক্ষেত্রে তোমরা বিয়োগ করবো হচ্ছে বি মাইনাস ইউ অর্থাৎ বড় ব্যাগ থেকে ছোট ব্যাগটা তাহলে এখানে আমরা এটা কেন করতেছি কারণ এখানে আমার বি ইজ গ্রেটার দেন কি ছিল ইউ ছিল যদি ইউ মাইনাস বি এটা কখন করব যদি তোমার ইউটা কার চেয়ে বড় হয় বি এর চেয়ে বড় হয় তাহলে দুইটা ব্যাগের লব্ধি বিপরীত দিকে ক্রিয়াশীল হলে দুইটা ব্যাগের লব্ধি কেমনে বের করবা যে ব্যাগটা বড় সেই ব্যাগ থেকে ছোট ব্যাগটা বিয়োগ করবা ঠিক আছে তাহলে কখনো তোমাকে যদি বলি দুইটা ব্যাগের ক্ষুদ্রতম লব্ধি তাহলে বুঝে নিবা দুইটা ব্যাগ বিপরীত দিকে ক্রিয়াশীল থাকতেছে আর সেই ক্ষুদ্রতম লব্ধির মান বের করবা দুইটা ব্যাগকে বিয়োগ করে বিয়োগ করার সময় অবশ্যই বড় ব্যাগ থেকে ছোট ব্যাগটা বিয়োগ করবা ঠিক আছে তাহলে এই লব্ধির দিকটা কোন দিক হবে এই লব্ধির দিক হবে বড় ব্যাগ যেদিকে সেদিকে ঠিক আছে এবার আসো এটা কখন ইউজ করতে হয় যেমন তোমরা দেখবা ভাইয়া তুমি দেখবা যখন তোমাকে স্রোতের প্রতিকূলে বেগ বলবে মনে করো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মনে করবা নৌকা স্রোতের প্রতিকূলে চলতেছে এটা দ্বারা কি বুঝতেছো অর্থাৎ স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে নৌকা তার ঠিক উল্টা দিকে যাচ্ছে তাহলে এটা কি স্রোতের বিপরীত দিকে চালানো বোঝাচ্ছে না তাহলে এক্ষেত্রে নৌকার লব্ধি ব্যাগটা কেমনে বের করবো যেহেতু নৌকার ব্যাগ বড় তাহলে নৌকার ব্যাগ যদি বড় না হইতো তাহলে সে কি স্রোতকে অতিক্রম করে কি সামনে যেতে পারতো না তাহলে ডেফিনেটলি এক্ষেত্রে নৌকার ব্যাগটা বড় তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ বললে তুমি বুঝে যাবা সেক্ষেত্রে আমার স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে নৌকা তার ঠিক বিপরীত দিকে যাচ্ছে তখন নৌকার লব্ধি ব্যাগটা বের করবো হচ্ছে নৌকার ব্যাগ থেকে স্রোতের ব্যাগ বিয়োগ করে অর্থাৎ তখন আমরা নৌকার ব্যাগ মাইনাস স্রোতের ব্যাগ করবো যদি প্রতিকূলে বলে আর অনুকূলে বললে যোগ করবা আশা করি ব্যাপারটা ক্লিয়ার এটুকু ক্লিয়ার ঠিক আছে এবার আসো যদি এরকম বলে কেসরিটা এখানে দেখাচ্ছে ভাইয়া কেসটি দেখো দুইটি ব্যাগ সমকোণে ক্রিয়াশীল হলে ঠিক আছে দুইটা ব্যাগ যদি পরস্পর সমকোণে থাকে অর্থাৎ একটা মনে করো এই বরাবর আছে একটা উপরের দিক আছে সমকোণ আছে তাহলে সমকোণে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আলফার মান কত ডিগ্রি হবে বলো তো 90 ডিগ্রি তাই না তাহলে সেই ক্ষেত্রে লব্ধির মানটা কেমনে বের করবো দেখো তো ডাব্লিউ ইকুয়াল আচ্ছা ভাইয়া দুইটা ব্যাগ যখন সমকোণে বলবে তখন আলফার মান কত 90 ডিগ্রি তুমি একটু দেখো তো এখানে যদি আলফার মান 90 ডিগ্রি বসাও কস 90 ডিগ্রি মান কত শূন্য পুরোটা শূন্য হচ্ছে না তাহলে তখন পড়ে থাকতেছে রুট ওভার বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ঠিক আছে তাহলে দুইটা ব্যাগ যখন পরস্পর সমকোণে ক্রিয়াশীল বলবে তখন লব্ধির মান কেমনে বের করবা রুট ওভার বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার এই সূত্র দিয়ে ঠিক আছে আচ্ছা চলো আমরা আরেকটা জিনিসে যাব আচ্ছা একটু খেয়াল করো দেখো আরেকটা জিনিস পড়াচ্ছি সেটা খেয়াল করো এটা একটু খেয়াল করবা ভাইয়া যদি কখনো এরকম বলে ধরো এরকম বলে লব্ধি ব্যাগ কোনো একটি বেগের সাথে সমকোণে থাকলে এটা খেয়াল করবো ভালো করে হ্যাঁ লব্ধি ব্যাগ যদি দুইটা ব্যাগের লব্ধি ব্যাগ কোনো একটি ব্যাগের সাথে যদি কি থাকে সমকোণে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো দেখো তো আমরা এটা বের করব ওকে আচ্ছা তো দেখো লব্ধি ব্যাগ কোনো একটি ব্যাগের সাথে সমগ্ন থাকলে এটা খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক অঙ্ক আসে ঠিক আছে সো তোমাদের আমি দেখাই ধরো ভাইয়া আমার এই দিকে একটা ব্যাগ আসছে মনে করো এই ব্যাগটা হচ্ছে ভি এই ব্যাগটা মনে করো ভি ওকে এই ব্যাগটা ভি আরেকটা ব্যাগ মনে করো এই বরাবর আছে হ্যাঁ ধরো এই ব্যাগটা মনে করো আচ্ছা আমি ধরি এই ব্যাগটা হচ্ছে ভি আর এই ব্যাগটা হচ্ছে ইউ ঠিক আছে এখন আসো
এই যে এই দুইটার মধ্যবর্তী যে কোণ, সেই মধ্যবর্তী কোণটা আমরা সিলেক্ট করতেছি, এই দুইটার মধ্যবর্তী যে কোণ সেই কোণটা পাই ধরে নিলাম আলফা, এই কোণটা ধরে নিলাম কি আলফা। ওকে, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আলফা। এখন আসো লব্ধিটা কার কাছাকাছি থাকবে, ভালো করে বুঝো, লব্ধিটা কার কাছে, লব্ধিটাও এখানে কার কাছাকাছি থাকবে সেটা হচ্ছে বিষয়। সো মনে রাখবা যে ব্যাগটা বড়, লব্ধিটা তার দিকের সাথে কম অ্যাঙ্গেল উৎপন্ন করে, বুঝতেছো? মনে করো আমি তোমাকে এক্সাম্পল দিই, মনে করো তোমাকে এইদিকে একজন টানতেছে একটা নির্দিষ্ট বলে, ধরো এই দুজন তোমাকে দুই দিকে ধরো এদিকে একজন টানতেছে আর এদিকে একজন টানতেছে। যদি এদিকে টানের পরিমাণটা বেশি হয়, তুমি কি এই দিকটাকে মুভ করবে না, মানে তুমি তখন এইদিকে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করবে। যদি উর বলটা যদি বেশি হয়, তখন তুমি এইদিকে যাওয়ার একটা প্রবণতা কাজ করবে। তার মানে যে ভেক্টরের মানে যে বেগের মান বড়, লব্ধিটা অলওয়েজ তার কাছাকাছি থাকে। ওকে, তাহলে আসো এখন কি বলছে দেখো, লব্ধি বেগ এই দুটা লব্ধি বেগ কোনো একটি বেগের সাথে সমকোণ থাকলে, আচ্ছা আমি ধরে নিচ্ছি কোনো একটি বেগের সাথে সমকোণ থাকলে বলতে বি বেগের সাথে সমকোণ আছে। আচ্ছা, সো দেখো তাহলে ভাই আমার এই হচ্ছে আমাদের এই হচ্ছে লব্ধি, এই হচ্ছে লব্ধি বেগ, একটু খেয়াল করবা। সো এই হচ্ছে আমাদের লব্ধি বেগ। সো এই লব্ধি বেগটাকে ভাই আমরা প্রকাশ করতেছি ডাব্লিউ দ্বারা। তাহলে এখন আসো এই ডাব্লিউ বেগ, দেখো লব্ধি বেগ, এই দুইটা বেগের লব্ধি বেগ ডাব্লিউ কোনো একটি বেগের সাথে সমকোণ আছে। তাহলে কোনো একটি বেগ বলতে আমি ধরে নিচ্ছি বি বেগের সাথে সমকোণ আছে। তাহলে বি বেগের সাথে যদি সমকোণ থাকে ভাই বলো তো এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা কি 90 ডিগ্রি না, এই কোণটা কি 90 ডিগ্রি না, ঠিক আছে, এটা মাথায় রাখো। তাহলে লব্ধি বেগ কোনো একটি বেগের সাথে সমকোণ থাকলে, তাহলে সমকোণ হচ্ছে কার সাথে আছে, বি এর সাথে। ভাইয়া দেখো এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডেফিনেটলি এই কোণটা 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে, তাই না? এই কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে কী হবে, ছোটো হবে। তাহলে তুমি একটু চিন্তা করতেছো এই লব্ধি বেগটা কার সাথে কম অ্যাঙ্গেল উৎপন্ন করছে, ইউর সাথে, অর্থাৎ এই লব্ধি বেগটা ইউর কাছাকাছি আছে না, দেখো বি থেকে দূরে আছে, ইউর কি আছে, কাছাকাছি আছে। তো ইউর কাছাকাছি থাকা মানে এই ক্ষেত্রে ইউর মান বড়। তাহলে এই ক্ষেত্রে আমার কোন ব্যাগটা বড়, ইউ ব্যাগটা বড়। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এই ক্ষেত্রে ইউ ব্যাগ অর্থাৎ ইউ এর মান বড়, বি এর মান ছোট, ঠিক আছে, ছোট। তাহলে এটা হচ্ছে বড় ব্যাগ আর এটা হচ্ছে ছোট ব্যাগ। এটা কেমনে বুঝলাম, লব্ধি ব্যাগ যদি যে ব্যাগটার সাথে সমকোণ থাকবে, মনে রাখবা লব্ধি ব্যাগ যে ব্যাগটার সাথে সমকোণ থাকবে বলবে সেই ব্যাগটা অলওয়েজ ছোট। তাহলে এখানে বি এর মানটা অলওয়েজ কী হবে, ছোট হবে। এখন আমি এই লব্ধিটার মান বের করতে চাচ্ছি, তাহলে কীভাবে করবো দেখো তো। আমরা শিখছিলাম ডাব্লিউ ইকুয়াল বলো √/, বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv cos আলফা। ওকে, এবার আসো লব্ধির দিক নির্ণয়টা দেখি ভাইয়া, তুমি একটু বুঝো ভাইয়া, এখানে খেয়াল করো। এই যে দেখো ডাব্লিউটা বির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি না? তাহলে আমি এই সূত্র কি জানি না, ট্যান টিটা, এখানে টিটার মান কত, 90 ডিগ্রি। বলো এটা কার সাথে উৎপন্ন করছে, কার সাথে, বি এর সাথে। তাহলে বি নিচে একা, ওকে, প্লাস তাহলে বি নিচে একা, ওকে, কারণ বি এর সাথে কোণ উৎপন্ন করছে। তাহলে যার সাথে কোণ সেটা নিচে রাখবা একা, যার সাথে কোণ নেই, কার সাথে কোণ নেই, ইউ, সে উপরেও থাকবে নিচেও থাকবে। তার সাথে বুঝবো হচ্ছে সাইন বাই কস, কারণ ট্যান মানে কি সাইন বাই কস। এরপর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বসাবা, ভি আর ইউর মধ্যবর্তী কোণ কত, আলফা, এখানেও আলফা বসে দিবা। ওকে ভাইয়া, এরপর আমি এই জিনিসটাকে ব্যস্তকরণ করবো। ভাইয়া ব্যস্তকরণ করলে এই জিনিসটা কীভাবে লেখা যায় না, 1/tan 90 ডিগ্রি, আর এটাকে যদি ব্যস্তকরণ করো ভি প্লাস ইউ কস আলফা উপরে যাবে আর ভি সাইন আলফা কোথায় যাবে, নিচে। তাহলে কি করছি এখানে, কি করছি বলো তো, ব্যস্তকরণ করি। তাহলে আমরা এটাকে ব্যস্তকরণ করছি। এবার আসো, আমরা সবাই জানি যে 1/tan 90 ডিগ্রিকে কি ভাই cot 90 ডিগ্রি লেখা যায় না, অবশ্যই লেখা যায় cot 90 ডিগ্রি ইকুয়াল, দেখো ভি প্লাস ইউ কস আলফা ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, তাহলে এবার দেখো, তাহলে cot 90 ডিগ্রি মান কত, 0। তাহলে 8 গুণ করলে কি ভাই এটা দাঁড়ায় না, ভি প্লাস ইউ কস আলফা ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো তো কী দাঁড়াবে, আমি কি লিখতে পারি এখান থেকে, দেখো এখান থেকে কি লেখা যায়, ইউ কস আলফা ইকুয়াল মাইনাস ভি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলো, কস আলফা ইকুয়াল কত, মাইনাস ভি বাই ইউ। তাহলে এখানে আলফা ইকুয়াল টু কি লেখা যায়, কস ইনভার্স মাইনাস ভি বাই ইউ। এই যে এই একটা সূত্র পেয়ে গেছি, মধ্যবর্তী কোণ। যদি কখন আমাকে বলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, সেক্ষেত্রে ভাই আমি এই সূত্রটা কি লিখতে পারবো না, আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস বি বাই ইউ। বি হচ্ছে কি দেখো তো ছোটো ব্যাগ,
বি হচ্ছে ছোটো ব্যাগ। তাহলে মানে দুইটা ব্যাগের লব্ধি যদি কোনো একটা ব্যাগের সাথে সমকোণ উৎপন্ন করে তখন তাদের মধ্যবর্তী কোণ যদি তোমাকে নির্ণয় করতে বলে এমসিকিউতে, তুমি সরাসরি সূত্র ইউজ করবা। সূত্রটা কি? আলফা ইকুয়াল কস ইনভার্স মাইনাস বি বাই ইউ। বিটা এখানে কি ছোটো ব্যাগ না, তো তুমি মনে রাখবা আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস উপরে ছোটো ব্যাগ ডিভাইড বাই নিচে বড় ব্যাগ। ঠিক আছে, তাহলে এটা আমরা মনে রাখবো কেমনে ভাইয়া বলো তো? এটা মনে রাখার টেকনিকটা কি? আলফা ইকুয়াল কস ইনভার্স মাইনাস উপরে কি, উপরে ছোট নিচে বড়, তাহলে উপরে ছোট ব্যাগ নিচে বড় ব্যাগ। এই যে ক্লিয়ার। এবার আসো আমরা লব্ধির মানটা বের করি। ডাব্লিউ ইকুয়াল, তাহলে ভাই দেখো তো একটু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ভাইয়া তুমি একটু খেয়াল করো এই জিনিসটা, এখানে তুমি খেয়াল করছো ইউ কস আলফার মান মাইনাস বি, তাহলে দেখো এই যে ইউ আর কস আলফা এই পুরোটার মান কি বসানো যায়? এই ইউ কস আলফা এই পুরোটার মান কি মাইনাস বি বসানো যায় না? তাহলে ইউ কস আলফার মান যখন তুমি মাইনাস বি বসাবা, এই মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর টু ভি আর এখানে ভি গুণ হয়ে কত হবে? টু ভি স্কোয়ার। বুঝতে পারছি? তাহলে এখানে আমি কার মান বসাইছি? ইউ কস আলফার মান। এই যে ইউ কস আলফার মান মাইনাস বি বসিয়ে পাই। তাহলে এখানে দেখো ডাব্লিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ডাব্লিউ ইকুয়াল টু আছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এখানে মাইনাস টু ভি স্কোয়ার, তাহলে মাইনাস ভি স্কোয়ার। এই যে লব্ধির মান এটা দিয়ে বের করবা, এটা দিয়ে মনে রাখবা। ওকে, তাহলে আমি এটা মনে রাখি এরকম, দেখো আমি তাহলে দুইটা ব্যাগ এর লব্ধি যখন কোনো একটা ব্যাগের সাথে সমকোণ উৎপন্ন করবে, আবার বলতেছি দুইটা ব্যাগের লব্ধি যখন কোনো একটা ব্যাগের সাথে সমকোণ উৎপন্ন করবে বলবে, তাহলে তুমি সাথে সাথে মাথায় রাখবা তার লব্ধি ব্যাগটা হবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা ইউ কী ছিল? ইউটা কি বড় ব্যাগ না? তাহলে এখানে কী হবে? রুট ওভার বড় ব্যাগ হোল স্কোয়ার মাইনাস ছোটো ব্যাগ হোল স্কোয়ার। এটা মনে রাখবা, এমসিকিউর জন্য এটা কাজে দিবে। তাহলে দুইটা ব্যাগের লব্ধি যখন কোনো একটা ব্যাগের সাথে সমকোণ উৎপন্ন করবে, জাস্ট এই কথাটা তোমাকে বলে দিছে, তখন ডাব্লিউর মানটা কেমনি বের করবা? রুট ওভার বড় ব্যাগ হোল স্কোয়ার মাইনাস ছোটো ব্যাগ হোল স্কোয়ার। ওকে, আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এরপর আসো, যদি এখন আসো আমরা এখন আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে দুইটি ব্যাগের মান সমান হলে, দুইটি ব্যাগের মান সমান হলে, ঠিক আছে, দুইটি ব্যাগের মান সমান হলে, এটা ভালো করে বুঝো। ঠিক আছে, দুইটি ব্যাগের মান সমান হলে। ওকে, আচ্ছা তো দেখো দুইটি ব্যাগের মান সমান হলে, আচ্ছা দুইটি ব্যাগের মান সমান হলে মানে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ভি আর ইউ পরস্পর সমান। এক্ষেত্রে ভি আর ইউ পরস্পর সমান, তাহলে এক্ষেত্রে ডাব্লিউর মান কত হবে বলো তো? ডাব্লিউ ইকুয়াল আমরা কি লিখতে পারি? রুট ওভার বি স্কোয়ার। এখন দেখো বি আর ইউ মান যদি সেম হয় তাহলে সবগুলোকে আমি ইউ দ্বারা প্রকাশ করতে পারি, তখন আমি কীরকম লিখতে পারি না? ইউ স্কোয়ার প্লাস টু ইউ বি, তাহলে টু ইউ বির মানও ইউ গুণ করলে কি? ইউ স্কোয়ার কস আলফা। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো ডাব্লিউ ইকুয়াল রুট ওভার, বলো এখানে যোগ করলে কত? টু ইউ স্কোয়ার প্লাস টু ইউ স্কোয়ার কস আলফা। তাহলে এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু কী লেখা যায়? রুট ওভার, ভাই দেখো এইখান থেকে কি টু ইউ স্কোয়ার কমন যায় না? যাই, তাহলে টু ইউ স্কোয়ার কমন নাও। ঠিক আছে, টু ইউ স্কোয়ার কমন নিয়েছে, তাহলে টু ইউ স্কোয়ার কমন এখানে কী থাকে? ওয়ান প্লাস কস আলফা। ঠিক আছে, টু ইউ স্কোয়ার কমন নিচ্ছে, তাহলে এখান থেকে টু ইউ স্কোয়ার কমন নিচ্ছে, তাহলে টু ইউ স্কোয়ার কমন নিলে কী থাকে তোমার? টু ইউ স্কোয়ার যদি কমন নাও তাহলে এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে কস আলফা। দেখো ভাই আমরা এই ধরনের একটা সূত্র পড়ছিলাম যে ওয়ান প্লাস কস টু এর সূত্র কী ছিল মনে আছে? টু কস স্কোয়ার এ, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। দেখো এখানে অ্যাপ্লাই করবো ডাব্লিউ ইকুয়াল রুট ওভার টু ইউ স্কোয়ার ইন্টু, দেখো ওয়ান প্লাস কস টু এ যখন ছিল টু কস স্কোয়ার, অর্থাৎ এখানে যে কোণটা ছিল এই কোণটা গিয়ে এখানে অর্ধেক হয়েছে, তো এখানে ওয়ান প্লাস কস আলফা, এখানে কোণ হিসেবে কত? আলফা, তাহলে এই পাশে গিয়ে অর্ধেক হয়ে আলফা বাই টু হবে, তখন সূত্র কী দাঁড়াবে বলো? টু কস স্কোয়ার আলফা বাই টু। এবার দেখো তো ভাই এই জিনিসটা কীভাবে লেখা যায় কিনা? রুট ওভার, খেয়াল করো এই টু আর টু গুণ হয়ে কত হয়? ফোর। তারপর দেখো তো এখানে ইউ স্কোয়ার
কস স্কোয়ার আলফা বাই 2 আছে, তাই না? এবার দেখো এই পুরো জিনিসটাকে এবার আমরা এইভাবে একটু সুন্দর করে গুছাই লিখে দেখো, এভাবে লিখতে পারি 2u কস আলফা বাই 2 হোল স্কোয়ার। এই লাইন থেকে লাইনটা লিখতে পারি, রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী থাকতেছে? ডাব্লিউ ইকুয়াল টু থাকতেছে 2u কস আলফা বাই 2। এটা মনে রাখবো, এটা আমরা বিভিন্ন ম্যাথে ইউজ করবো, হ্যাঁ সরাসরি। তাহলে তখন তোমাকে বলবে দুইটা ব্যাগের মান সমান, তাহলে দুইটা ব্যাগের মান যদি সমান হয় তখন লব্ধি ব্যাগ ইকুয়াল টু কি লিখবা? 2 ইন্টু ইউ, অর্থাৎ সেই ব্যাগের মানটা ইন্টু কস আলফা বাই 2, মনে থাকবে? তাহলে দুইটা ব্যাগ যদি পরস্পর কি বলে? সমান বলে, তখন যদি দুইটা ব্যাগ যদি পরস্পর কি বলে? সমান বলে, তাহলে লব্ধি ব্যাগটা কেমন বের করবা? লব্ধি ব্যাগ ইকুয়াল টু 2 ইউ ইন্টু কস আলফা বাই 2। ওকে, এটা সরাসরি এমসিকিউতে তুমি সমাধান করতে পারবা এই সূত্র দিয়ে। আচ্ছা, এখন আসো আরেকটা লব্ধির দিকটা যদি বের করতে বলে কী করবা? দেখো এই যে আমাদের এটাও প্রমাণটা আসে, দেখবা ইউ, তো এটা ইউ, আর এটা মনে করো আরেকটা এটাও ইউ, ঠিক আছে? তাহলে এর ব্যাগের মানও ইউ, এর ব্যাগের মানও ইউ। ওকে, আর এটা মনে করো তাদের মধ্যবর্তী কোণ, হ্যাঁ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর এটা হচ্ছে ভাইয়া মনে করো এই লব্ধিটা, ঠিক আছে? সেই লব্ধিটা হচ্ছে কত? ডাব্লিউ, এই ডাব্লিউ। ওকে, এখন অনেক সময় দেখো এই দুইটা ব্যাগের মান যদি সমান হয়, তাহলে ডব্লিউটা তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এমসিকিউতে বেশি আসে এটা, ঠিক আছে? কি বলে? এমসিকিউতে না, সিকিউতে একটা টাইপের প্রশ্ন আসে যে দুইটা ভেক্টর যদি সমমানের হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ লব্ধি ভেক্টরটা তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে লব্ধিটা এই দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে এই দিকের সাথেও সেম কোণ উৎপন্ন করবে, এটা তোমাকে প্রমাণ করতে বলো। অর্থাৎ এই যে দেখো আমরা লব্ধিটা ধরে নিচ্ছি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, বিএস ইউর সাথে, ঠিক আছে? তাহলে এই কোণটা এই যে থিটা যেটা দেখতেছো সেই থিটার মানটা এই আলফাকে সমদ্বিখণ্ডিত করে বলা হয়। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে থিটার মান আলফা বাই 2 হবে, এটা প্রমাণ করতে বলে। সো কীভাবে করবা? লব্ধির দিকের সূত্র দিয়ে। দেখো আমরা জানি ট্যান থিটা, যার সাথে কোণ সে নিচে একা, কার সাথে কোণ? ইউর সাথে, প্লাস যার সাথে কোণ নেই সে উপরেও থাকবে নিচেও থাকবে। ট্যান মানে কি? সাইন বাই কস। এবার সাইন বাই কসের পর দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ বসবে আলফা। ওকে, এবার আসো ট্যান থিটা ইকুয়াল, আচ্ছা একটু দেখো তো ভাইয়া, এখান থেকে আমি ইউটা কমন নিতে পারি, এ ইউ কাটা যায়, তাহলে উপরে কি থাকে? সাইন আলফা, নিচে কি থাকে? 1 প্লাস কস আলফা। ওকে, আচ্ছা তো এখন আসো ভাই আমাদের সেই পরিচিত দুইটা সূত্র আছে, একটা তো এখানে লিখে দিচ্ছি, একটা হচ্ছে সাইন 2 এর সূত্র। সাইন 2 এর সূত্র কী ছিল? সাইন 2 এর সূত্র ছিল 2 সাইন এ ইন্টু কস এ, এই সূত্রটা। তো আমরা এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তো দেখো ট্যান থিটা, তো সাইন যে কোনো কোণ থাকলে সূত্র কি হয়? 2 সাইন অর্ধেক কোণ ইন্টু কস অর্ধেক কোণ। এখানে 2 ছিল, এখানে দেখো এ হয়েছে, তো এখানে কোণ হিসেবে কত? আলফা। তাহলে সূত্র কী হবে? 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। ওকে, আচ্ছা আবার নিচে দেখো তো ভাই 1 প্লাস কস 2 আলফা, 1 প্লাস কস 2 এর সূত্র কি? 2 কস স্কোয়ার আলফা বাই 2। সো দেখো এবার ট্যান থিটা ইকুয়াল, ভাইয়া দেখো 2 আর 2 কাটা যায়, এখানে কস আলফা বাই 2, এখানে কস আলফা বাই 2 কাটা যাবে, তাহলে একটা কস আলফা পরে থাকবে, একটা কস আলফা বাই 2 পরে থাকবে, তো উপরে সাইন আর নিচে কস। সাইন বাই কস মানে কি? ট্যান, তাহলে সাইন বাই কস মানে কত? ট্যান, তাহলে ট্যান আলফা বাই 2, তাহলে দুই পাশ থেকে ট্যান বাদ দাও, তাহলে থিটা ইকুয়াল টু কত থাকতেছে? আলফা বাই 2। দেখো তাহলে কি এই লব্ধিটা এই মধ্যবর্তী কোণকে দেখো সমদ্বিখণ্ডিত করছে না, দেখো আলফা বাই 2 আসছে না, এটাই প্রমাণ, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের বেগের সামান্তরিক সূত্র নিয়ে বেসিক। আশা করি তোমাদের এই বেসিকটা ক্লিয়ার হয়েছে। যদি এই বেসিকটা ক্লিয়ার হয় চলো আমরা এই রিলেটেড ম্যাথগুলো করবো। তাহলে আমরা প্রথম টাইপে যে ম্যাথগুলো করতেছি সেগুলো হচ্ছে বেগের সামান্তরিক সূত্র ম্যাথগুলো। তো আশা করি তোমাদের কাছে বেসিকটা ক্লিয়ার। চলো এবার আমরা আমাদের ম্যাথগুলো সমাধান করি। ওকে, আচ্ছা এখানে আরেকটা দেখো, এখানে কি বলছি দেখো, প্রথমটা আমাদের কি বলা হয়েছে দেখো, কি বলতেছে একটু বোঝার চেষ্টা করবো। কি বলা হয় দেখো, দুইটি কণার বৃহত্তম লব্ধি বেগ 14 আর ক্ষুদ্রতম লব্ধি বেগ 2, বেগ দুইটি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধির মান নির্ণয় করো। তাহলে দুইটা বেগের মান তোমাকে কিন্তু সরাসরি বলে দেয় নাই, বুঝছো? দুইটা বেগের বৃহত্তম লব্ধির মান দিছে আর দুইটা বেগের ক্ষুদ্রতম লব্ধির মান দিছে। আচ্ছা আমরা প্রথমে যে কাজটা করব, মনে করি ব্যাগ দুইটি আমরা ধরে নিচ্ছি, ব্যাগ দুইটি, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে ইউ, ঠিক আছে? এই ক্ষেত্রে স্যারকে অবশ্যই উল্লেখ করে দিবা, এই ক্ষেত্রে আমরা বি ব্যাগটাকে
বড় ধরে নিচ্ছি ইউর চেয়ে। তাহলে আমরা দুইটা বেগ হচ্ছে ভি আর ইউ, এবং তাদের মধ্যবর্তী কোণ আমাদেরকে কত দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ থাকলে আমরা সূত্র জানি যে 90 ডিগ্রি কোণ থাকলে সূত্র কি শিখছি দেখো তো, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে এখন আমাদের বি এর মান আর ইউর মান যদি জানি এই সূত্র দিয়ে আমরা ম্যাথটা সমাধান করতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের তো ভাই ভি আর ইউর মান সরাসরি দেয় নেই, আমাদের কি দিছে দেখো, আমাদেরকে যে জিনিসটা দেওয়া আছে প্রশ্ন মতে, দেখো আমাদেরকে যে জিনিসটা দেওয়া আছে প্রশ্ন মতে এই দুইটা বেগের কি দেওয়া আছে বৃহত্তম লব্ধি না ভাইয়া, তোমাদেরকে বলছিলাম বৃহত্তম লব্ধি বলতে দুইটা বেগের যোগফল কি বোঝায়। তার মানে তোমাকে বি প্লাস ইউ এর মান দেওয়া আছে তো কত 14, এটাকে দাও 1 নং সমীকরণ। বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা কি দিয়েছে ক্ষুদ্রতম লব্ধি মানে দুইটা ব্যাগের বিয়োগফলকে বোঝায়। সো দুইটা ব্যাগের বিয়োগফলটা করার সময় অবশ্যই বড় ব্যাগ থেকে ছোট ব্যাগটা বিয়োগ করতে হবে। বড় ব্যাগটা আমরা এখানে কি ধরে নিয়েছি বি, তাহলে এখানে আমাদেরকে দ্বিতীয় যে শর্ত দিয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্রতম লব্ধি, অর্থাৎ বি মাইনাস ইউ, এটার মান দেওয়া আছে কত 2। এবার আসো এই দুইটা সমীকরণকে সমাধান করলে আমরা বি এর মান এবং ইউর মান পাবো। প্রথম হচ্ছে আমরা দুইটাকে যদি যোগ করি, ভাইয়া বলো দুইটাকে যদি যোগ করি, বি আর বি যোগ করলে 2b, ইউ আর ইউ যোগ করলে 0, 14 আর 2 যোগ করলে হচ্ছে 16। তাহলে এক্ষেত্রে বি এর মান পাওয়া যাচ্ছে কত, বি এর মান পাওয়া যাচ্ছে হচ্ছে 8। এবার এই বি এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমি কি ইউ পেয়ে যাচ্ছি না? আচ্ছা চলো আমরা ইউর মান 1 নংয়ে বসাই দিচ্ছি। তাহলে বি এর মান 1 নংয়ে যদি বসাও তাহলে তুমি ইউর মান কত পাবো বলো তো? বি এর মান যদি আমি 1 নংয়ে বসাই 8, তাহলে 8টা যদি বসে যাই মাইনাস হয়ে যাবে, তাহলে 14 থেকে 8 বেদ গেলে কত 6, এই যে ইউর মান। এবার সুতরাং লব্ধি ব্যাগ কত, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার দুইটা বেগের বর্গের যোগফল। তাহলে এটা হচ্ছে কত 8 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 6 স্কোয়ার। ওকে, তাহলে ডাব্লিউর মান কত আসতেছে 64 আর 36। আমরা হিসাব করে দেখি, রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে আমার ডাব্লিউ মান আসতেছে 10। এটাই আনসার। আশা করি বুঝতে পারছো। ওকে, সো আসো পরবর্তীতে ম্যাথে দেখো। আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমাদেরকে বলাই, এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো, এটা আগে কনসেপ্টটা বোঝাই, দেন হচ্ছে আমরা ধরো আমার একটা বিন্দুতে 3টা ব্যাগ ক্রিয়াশীল, ধরো এই 3টা বিন্দুতে একটা বল ক্রিয়াশীল আছে, এই যে ঠিক আছে, আর একটা এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে। ওকে, তাহলে এইটা দেখো আমার ধরো হচ্ছে এটা হচ্ছে পি, আচ্ছা অথবা এটা ধরো এরকম ধরতে পারো, ধরো পি ধরো, এটা যদি কিউ হয় আর এটা মনে করো আর, ঠিক আছে। একটা জিনিস ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ধরো তোমাকে যদি এরকম বলে যে একটা বিন্দুতে অ্যাট এ টাইম 3টা বল ক্রিয়াশীল হয়ে অথবা 3টা ব্যাগ ক্রিয়াশীল হয়ে এই বিন্দুতে বস্তুটাকে স্থির রাখা হয়েছে, কি রাখা হয়েছে, স্থির রাখা হয়েছে। তাহলে এটা দিয়ে তুমি ম্যাথগুলো কীভাবে করবে শোনো, যদি এরকম হয় যে পি কিউ আর 3টা ভেক্টর মিলে একটা বিন্দুতে কোনো একটা বস্তুকে কি রাখছে, স্থির রাখছে, এটা দ্বারা কি বোঝায় দেখো তো। তুমি প্রথমে যে কাজটা করবা, তুমি এটাকে স্থির রাখতে হলে বলো তো এই বিন্দুতে ব্যাগের লব্ধি কত হইতে হবে, 0 হইতে হবে। আচ্ছা, তো প্রথমে যে কাজ হচ্ছে পি আর কিউ, এই পি কিউ এই দুইটা ভেক্টর লব্ধি বের করবা। ধরো এই দুইটা ভেক্টর লব্ধি হচ্ছে এইটা, এই বরাবর আসছে, ঠিক আছে, এই বরাবর আসছে। ওকে, তাহলে এই দুইটা ভেক্টর লব্ধি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এই দুইটা ভেক্টর লব্ধি মনে করো ডাব্লিউ, এই দুইটা পি আর কিউর লব্ধি হচ্ছে কত ডাব্লিউ। এখন আসো এই পি ভেক্টরও নাই কিউ ভেক্টরও নাই, কারণ এই দুইটা ভেক্টর লব্ধি তুমি কত বের করছো ডাব্লিউ। এখন আসো তো এই বিন্দুতে একটা ভেক্টর কাজ করতেছে এই বরাবর, আরেকটা কাজ করছে এই বরাবর, তাহলে দুইটা ভেক্টর কি বিপরীত দিকে ক্রিয়াশীল না? তাহলে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় এবং এই জায়গায় যদি কোনো একটা বস্তুকে কি রাখে, স্থির রাখে, তার মানে এখানে লব্ধি ভেক্টর হবে 0। এখন বলো লব্ধি ভেক্টর 0 এটার মানে কি? ডেফিনেটলি দুইটার মান কি হয়েছে, সমান হয়েছে। আমি তোমাকে এক্সাম্পল দিই, ধরো ভাইয়া এই দিকে একজন 10 নিউটন বল কাজ করতেছে আর এই দিকে আরেকজন 10 নিউটন বল কাজ করতেছে, হ্যাঁ, তাহলে এইদিকে 10 নিউটন, আচ্ছা আমি একটু ওকে, ধরো এইদিকে তাহলে 10 নিউটন বল কাজ করতেছে, এইদিকেও 10 নিউটন বল কাজ করতেছে, ওকে 10 নিউটন। এখন আমি যদি বলি এদের লব্ধি বল কত, এদের নিট বল কত হবে, তাহলে তুমি কি বলবে না এদের নিট বল 0 হবে, কেন? কারণ দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধি বের করতে একটা থেকে আরেকটাকে বিয়োগ করে। এখন লব্ধি দুইটা ভেক্টর বিয়োগ করলে তখনও 0 পাবা যদি দুইটা ভেক্টর মান সমান হয়। তার মানে দেখো এবার এই বিন্দুতে যেহেতু বস্তুটা কি আছে, স্থির আছে, এই বিন্দুতে যেহেতু বস্তুটা কি আছে, স্থির আছে, তার মানে ওর উপর লব্ধি ভেক্টর হচ্ছে 0। আর এই বিন্দুতে লব্ধি ভেক্টর তখনই 0 হবে যদি এর মান আর এর মান কত হয়, সমান হয়। তাহলে যদি কখনো এরকম ম্যাথ দেখো যে একটা বিন্দুতে 3টা ভেক্টর ক্রিয়াশীল হয়ে কোনো একটা বস্তুকে কি রাখছে,
স্থির রাখছে, তাহলে বুঝে নিবা দুইটা ভেক্টরের লব্ধির মান হবে, দুইটা ভেক্টর লব্ধি মান হবে তৃতীয় যে আরেকটা ভেক্টর আছে তার সমান। ঠিক আছে, তুমি চাইলে সেটা পি আর কিউ আর ধরে করতে পারো, কিউ আর আর ধরে তুমি এই বরাবর লব্ধি পাবা, তখন এর মান পি এর সমান হবে। তুমি চাইলে দেখো, তুমি চাইলে আর আর পি ধরে একটা লব্ধি বের করতে পারো, এই লব্ধির মানটা তখন কার সমান হবে? কিউর সমান। বুঝা গেছে? তাহলে কোনো বিন্দুতে তিনটা ভেক্টর মিলে যদি কোনো বস্তুকে কি রাখে? স্থির রাখে, তাহলে মানে তুমি বুঝবা দুইটা ভেক্টর লব্ধির মান হবে তৃতীয় আরেকটা ভেক্টরের সমান। আচ্ছা চলো, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, এবার এটা দেখো কি বলছে এখানে। দেখো ভাইয়া, প্রশ্নটা একটু আমরা পড়বো, প্রশ্নটা একটু খেয়াল করো কি বলছে দেখো। একটি বস্তু কণার উপর সেকেন্ডে 3, 5 ও 7 সেন্টিমানে তিনটি বেগ বিভিন্ন দিকে ক্রিয়া করে। তাহলে 3, 5, 7 তিনটি বেগ বিভিন্ন দিকে ক্রিয়া করে বস্তুটিকে কি রাখে? স্থিতিশীল রাখলে। দেখো, স্থিতিশীল রাখলে প্রথম দুইটি বেগের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে কি বলছিলাম, কোনো একটা বিন্দুতে তিনটা ভেক্টর যদি ক্রিয়াশীল হয়ে কোনো একটা বস্তুকে যদি কি রাখে বলে? স্থির রাখে বলে, তাহলে তুমি এখান থেকে বুঝবা এখানে যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি হবে তৃতীয় আরেকটা ভেক্টরের সমান। প্রশ্ন হচ্ছে এখানে আমি কোন দুইটা ভেক্টর নিয়ে কাজ করব? এখানে আমি প্রথম দুইটা বেগ নিয়ে কাজ করব। প্রথম দুইটা বেগ হচ্ছে 3 আর একটা কত? 5। তাহলে এই 3 আর 5 এই দুইজনের যে লব্ধি হবে সেই লব্ধির মানটা হবে তৃতীয় ভেক্টরের সমান। তাহলে তৃতীয় ভেক্টর হচ্ছে কত? 7। ক্লিয়ার? আচ্ছা, তো আসো এবার আমরা এই ম্যাথটা যদি চিত্রটা একটু আঁকতে চাই তাহলে এরকম আঁকা যায়। দেখো, ধরো এই হচ্ছে একটা ভেক্টর, এই হচ্ছে একটা, এদিকে একটা ভেক্টর, ধরো আরেকটা হচ্ছে এই বরাবর, আরেকটা হচ্ছে এই বরাবর। ঠিক আছে, তিনটা বেগ ক্রিয়াশীল। ওকে, এবার আসো, এই বেগের মান হচ্ছে 3, ধরো নাও 3, আর এই বেগের মান মনে করো, আচ্ছা এটা মনে করো 3, এটা মনে করো 5, আর এটা মনে করো 7। তাহলে প্রথম দুটি বেগের মধ্যবর্তী কোণ, তাহলে প্রথম দুটি বেগের মধ্যবর্তী কোণ বলতে এই কোণটাকে আমি ধরে নিচ্ছি আলফা, এই কোণটাকে ধরে নিচ্ছি আমি আলফা। তাহলে এই দুইটা বেগের যে লব্ধি হবে, সেই লব্ধিটা ধরে নাও এই বরাবর, এই যে এইটা। ঠিক আছে, এই বেগের লব্ধিটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এই বেগের লব্ধির মানটাকে আমি ধরে নিচ্ছি কি? ডাব্লিউ ধরে নিচ্ছি, ডাব্লিউ। ঠিক আছে, তো আমরা আগে ডাব্লিউর মান বের করি। হ্যাঁ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লিখবো বলো তো? রুট ওভার ইউ স্কোয়ার, তার মানে কত? 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু কস আলফা। তো এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু কত আসে দেখি? রুট ওভার, এখানে হচ্ছে তোমার 5 স্কোয়ার করলে 25 প্লাস 3 স্কোয়ার করলে 9, তাহলে হচ্ছে 34 প্লাস এখানে হচ্ছে তোমার 10, 30 কস আলফা। ঠিক আছে, এবার প্রশ্ন মতে যেহেতু বস্তুটা কি আছে? স্থির আছে, তাহলে এই দিকের ভেক্টর এইদিকে ভেক্টর পরস্পর কী হবে? সমান হবে, নাহলে তো দুইটার লব্ধি শূন্য হবে না, তাই না? তো এই জন্য ডাব্লিউর মানটা কার সমান হবে? 7-এর সমান। তাহলে প্রশ্ন মতে ডাব্লিউ ইকুয়াল টু 7। তাহলে ডাব্লিউর মান হচ্ছে এই যে এটা, রুট ওভার 34 প্লাস 30 কস আলফা ইকুয়াল 7। তাহলে বর্গ করে দাও, বর্গ করলে এখানে 34 প্লাস 30 কস আলফা, এই পাশে বর্গ করলে 49। তাহলে এখান থেকে দেখো 30 কস আলফা ইকুয়াল, তাহলে 49 মাইনাস 34 করলে হচ্ছে দাঁড়ায় 15। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কস আলফার মান কত দাঁড়ায়? কস আলফার মান হচ্ছে এখানে তোমার 15/30। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু কস ইনভার্স, এটা কেন কত থাকে? হাফ। ওকে, তাহলে কস শিফট কস ইনভার্স হাফ 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। আলফা মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি, এটাই আনসার। তাহলে দুইটা ব্যাগের মধ্যবর্তী কোণ কত? দুইটা ব্যাগের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, এটা তাহলে এই ধরনের প্রশ্ন তোমাদের বইয়ে আরও অনেক আছে, এগুলো আশা করি পারবা। যদি এখন তোমাকে বলতাম দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তির মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাহলে দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তির লব্ধি বের করতাম, সেই লব্ধিটা অপরটার সমান হইতো। বুঝতে পারছো? তাহলে এই ধরনের ম্যাথ তোমাদের বই দেখবে আরও আছে, এগুলো সৃজনশীল আসে। সো আশা করি পারবা। তো চলো আমরা নেক্সট প্রশ্নে যাই।
ওকে, সো নেক্সট প্রশ্ন দেখো এখানে কি বলা হচ্ছে। দেখো এই প্রশ্নটা ভাইয়া খুবই সহজ। এটা কোথায় আসছে দেখো, এটা সিকে রুয়েটে 23-24 সেশন আসছে। কি বলা হচ্ছে দেখো, দুইটি সমান বল কোনো একটি বস্তুর উপর ক্রিয়াশীল। ওকে, তাহলে দুইটি সমান বল কোনো একটি বস্তুর উপর ক্রিয়াশীল। তো আমরা তোমাদেরকে ভাইয়া একটু আগে শিখাইছি, দেখো এই যে এখানে ছিল এই যে দুইটা বেগের মান সমান হলে তখন লব্ধির মান কত হয়, ডাব্লিউর মান কত হয়, 2u cos α/2 না। আচ্ছা, তাহলে এটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের কি বলছে, দুইটি সমান বল কোনো একটি বস্তুর উপর ক্রিয়াশীল। আচ্ছা, তো আসো দুইটা যদি সমান বল কোনো একটা বস্তুর উপর ক্রিয়াশীল হয় তাহলে প্রশ্ন মতে, আচ্ছা আমি এরকম লিখি, দুইটি সমান বলের লব্ধি। তাহলে দুইটি সমান বলের লব্ধি সেটাকে আমি ধরে নিচ্ছি আর। দুইটি সমান বলের লব্ধি সেটাকে আমি ধরে নিচ্ছি আর, ঠিক আছে। আর বলটাকে আমি ধরে নিচ্ছি এফ, ঠিক আছে। বলের পরিমাণটা কি ধরে নিচ্ছি এফ। তখন এখানে ফর্মুলা কি দাঁড়াবে, এখানে যখন ব্যাক ছিল ইউ তখন সূত্র ছিল কি ভাই দেখো তো, ব্যাক যখন ইউ তখন 2u cos α/2, ঠিক আছে। তাহলে এখন আমরা কি ধরবো, এখন আমরা ধরবো 2f cos α/2, ঠিক আছে। আশা করি বুঝতে, ওই যে বল বলে যেন এফ দ্বারা প্রকাশ করছি আর এটাকে আর। তাহলে দুইটি সমান বলের লব্ধি আর ইকুয়াল টু 2f cos α/2 আমরা শিখছিলাম, তাই না। এবার কি বলছে দেখো, এদের লব্ধির বর্গ। আচ্ছা, তাহলে আসো আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি বলছে, এদের লব্ধির বর্গ। আচ্ছা, এদের লব্ধি মানে আর, তাহলে লব্ধির বর্গ তাহলে আর স্কয়ার, ঠিক আছে। কি বলছে, বল দুইটির গুণফলের 3 গুণের সমান। আচ্ছা, তাহলে বল দুইটির গুণফল, তাহলে বল দুইটির গুণফল মানে কি ভাইয়া এফ ইন্টু এফ না, তাহলে এফ আর এফ গুণ করলে কত হয়, এফ স্কয়ার। এই বল দুইটির গুণফলের 3 গুণের সমান। তাহলে বল দুইটির গুণফল কত, এফ স্কয়ার, তার 3 গুণের সমান। তাহলে আর স্কয়ারের মানটা লব্ধির বর্গ মানে আর স্কয়ার মানটা বল দুইটির গুণফল মানে কত, এফ স্কয়ার, এর 3 গুণের সমান। তাহলে এখানে কি লিখবো, 3f স্কয়ার। এবার বলছে বলদের অন্তর্গত কোণ নির্ণয় করো, মানে আলফার মান চাইছে। চলো এবার কীভাবে করা যায় ভাইয়া বলো, আই আর একটু বুঝো ভাইয়া। এই জায়গায় তুমি যদি আর এর মান কত, আর এর মান হচ্ছে 2f cos α/2 তার উপর স্কয়ার ইকুয়াল টু 3f স্কয়ার। তো সেটার উপর যদি স্কয়ার করো তাহলে 4f স্কয়ার cos স্কয়ার α/2 ইকুয়াল 3f স্কয়ার। তো দুই পাশ থেকে এফ স্কয়ার কাটা যাবে, এখানে থাকবে 4 cos স্কয়ার α/2 ইকুয়াল 3। তাহলে এখান থেকে বলো cos স্কয়ার α/2 এর মান কত, 3/4। সো এখানে যদি তুমি বর্গমূল করো তাহলে বর্গমূল করলে পাবা cos α/2 √3/2, ঠিক আছে। ঠিক আছে, বর্গমূল করে √3/2। তাহলে এখান থেকে α/2 এর মান কত পাওয়া যায় দেখো, α/2 এর মান পাবা cos ইনভার্স √3/2। তাহলে cos ইনভার্স √3/2 মেবি 30 ডিগ্রি, একটু তাও দেখি cos ইনভার্স √3/2, তাহলে এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে α/2 এর মান যদি 30 ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না, আলফার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটাই অ্যান্সার, ঠিক আছে। এই যে বল দ্বয়ের অন্তর্গত কোণ কত হবে, তাহলে বল দ্বয়ের অন্তর্গত কোণ কত, 60 ডিগ্রি। দেখো এই প্রশ্নটা সিকিউরিটি 23-24 আসছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, এটাও একটু খেয়াল করবা। কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ ও বি মানে দুইটি ব্যাগের লব্ধি ইউ ব্যাগের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা প্রশ্নটা একটা বুঝি, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি ব্যাগ, একটা হচ্ছে ইউ একটা হচ্ছে বি, মানের দুইটি ব্যাগের লব্ধি, সেটা আমি ধরে নিচ্ছি ডাব্লিউ। এটা ইউ ব্যাগের দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি। আচ্ছা চিত্র আঁকি, তাহলে চিত্র আঁকলে ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তাহলে এই হচ্ছে ধরো ইউ, এটা হচ্ছে ইউ আর এটা মনে করো ভি। ওকে, এটা ধরে নিচ্ছি ইউ আর এটা ধরে নিচ্ছি ভি, ঠিক আছে। ওকে, ইউ বি এর অন্তর্গত কোণ। আচ্ছা তাহলে ইউ বি এর অন্তর্গত কোণটাকে আমি ধরে নিচ্ছি ভাইয়া, এই কোণটাকে ধরে নিচ্ছি, একটু বড় কোণ আঁকা যাক, এটা আমাদের লাগবে তো। আচ্ছা ধরো এটা একটু মুছে দিই, এটা একটু বড় করে আঁকি, তাহলে সবচেয়ে বেস্ট। তাহলে এটা মনে করো ইউ, এই হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাদের যে মধ্যবর্তী কোণ সেই কোণটাকে আমি ধরে নিচ্ছি, এই কোণটা হচ্ছে আলফা,
এই কোণটা হচ্ছে আলফা। ওকে, এবার দেখো কি বলছে লব্ধি। ওকে, তাহলে বলো কি বলছে দেখো তো, এই দুইটি বেগের লব্ধি ইউ বেগের দিকের সাথে, তাহলে ইউ বেগের দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা ধরেছি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এই যে তাহলে এই যে লব্ধি, সেই লব্ধিটা হচ্ছে কত? ডাব্লিউ। এই ডাব্লিউটা ইউর দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। তাহলে ভাই এই কোণটা হচ্ছে এই যে এই কোণটা হচ্ছে ভাই 60 ডিগ্রি। বুঝে গেছে? এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, এবার আসো তাহলে কি বলছে এবার দেখি আমরা। তাহলে প্রথম কথাটা আমরা প্রথম চিত্র অনুসারে কি বলতে পারি? আচ্ছা, আমরা আরেকটা চিত্র আঁকি। এটা গেল। ইউ ব্যাগটি দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়। অর্থাৎ এই যে প্রথম কেসে কি ছিল? ইউ ভেক্টর ছিল, ইউ ভেক্টরের দিকের সাথে তার লব্ধিটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। এখন কি বলতেছে দেখো, এখন একটু খেয়াল করো, এটাও ঠিক আছে ইউ ব্যাক ইউ, আর এটা মনে করো ভি, ইউ ভি। তাহলে এটা ইউ, এটা ভি, মধ্যবর্তী কোণ কত? আলফা। এখন এই ইউ ব্যাকটাকে দ্বিগুণ করছো, তাহলে দ্বিগুণ করলে ভাইয়া বলো, এটা যদি দ্বিগুণ করো তাহলে এটা দ্বিগুণ করলে কি 2u হবে না? এটা যখন দ্বিগুণ করছে তখন ওই লব্ধি বেগ ডাব্লিউটা এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? বলছি 30 ডিগ্রি। তাহলে আসো এই লব্ধি বেগটা এবার এটার কাছাকাছি চলে আসবে, এটার কাছাকাছি চলে আসবে, এটার কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, এবার এই কোণটা ভাইয়া, এই যে এই কোণটা আবার কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে প্রথম কেসে যখন ইউ ব্যাক ছিল, মধ্যবর্তী কোণ ছিল 60 ডিগ্রি লব্ধির সাথে, আর যখন এই কোণটাকে এই ব্যাকটাকে বাড়াই দ্বিগুণ করছে মানে 2u করছে, তখন এই লব্ধিটা এর আরও কাছে চলে আসছে, তখন কোণ কত ডিগ্রি হয়েছে? 30 ডিগ্রি। কি বলছে? ইউ ও বি এর অন্তর্গত কোণ কত? অর্থাৎ আমাদেরকে এই আলফার মানটা চাইছে। চলো আমরা হিসাব করে ফেলি। তাহলে প্রথম কেসটা আমরা দেখো, আমরা জানি প্রথম কেসটা একটু খেয়াল করো। প্রথম চিত্র অনুযায়ী মধ্যবর্তী কোণ কত? ট্যান থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে লব্ধির দিকের সূত্র ইউজ করছি 60 ডিগ্রি। যার সাথে কোণ সে নিচে একা। কার সাথে কোণ উৎপন্ন করছে? ইউর সাথে। ইউ নিচে একা। যার সাথে কোণ নাই সে উপরও থাকবে নিচে, কার সাথে নাই? বি সাথে। তাহলে বি উপরও থাকবে নিচেও থাকবে। তারপর ট্যান মানে কি? সাইন বাই কস, তাহলে সাইন আলফা বাই কস আলফা। এটাকে দাও 1 নং সমীকরণ। ঠিক আছে, আচ্ছা আবার দেখো, আবার এই চিত্র অনুসারে কি বলবো বলো? এই চিত্র অনুসারে আমার টিটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। ঠিক আছে, এবার বলো এই দিকে কার সাথে উৎপন্ন করছে? 2uর সাথে। যার সাথে কোনো হিসাব করে না, কার সাথে? ভি। সে উপরেও থাকবে নিচেও থাকবে, তাহলে উপরে ভি সাইন আলফা আর এখানে ভি কস আলফা। এটাকে দাও 2 নং সমীকরণ। বুঝতে পারছি? এবার আমরা এখান থেকে আলফার মান বের করার জন্য 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করে দিই, ভাগ করে পাই। আচ্ছা চলো ভাগ করি। তাহলে 2 নং সমীকরণ মানে কত? ট্যান 30 ডিগ্রি ডিভাইডেড বাই ট্যান 60 ডিগ্রি ইকুয়াল ট্যান 30 ডিগ্রি ভি সাইন আলফা 2u প্লাস বি কস আলফা ইন্টু এই যে ট্যান 60 ডিগ্রি, এটাকে যখন গুণ আকারে লিখবা বলো, এই ইউ প্লাস বি কস আলফা যাবে উপরে আর বি সাইন আলফা আসবে নিচে, বি সাইন আলফা আসবে নিচে। ওকে, তাহলে কী কী কাটা যায় বলো তো? এই যে দেখো, এই বি সাইন আলফা কাটা যায়। তাহলে আমি এখান থেকে বের করি যে এখানে কত আসে। তোমার এখানে আসে তোমার ট্যান 30 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। তো এখানে মান আসে ভাইয়া 1/3 ইকুয়াল এখানে কী থাকতেছে? ইউ প্লাস ভি কস আলফা, এখানে 2u প্লাস ভি কস আলফা। সো আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে কত আসতেছে? 2u প্লাস ভি কস আলফা ইকুয়াল 3 দিয়ে গুণ করলে 3u প্লাস 3v কস আলফা। তখন হিসাব করি, দেখো হিসাবটা খুবই সহজ। এখন আমরা এইগুলোকে পাশে নিয়ে যাই। হ্যাঁ, এগুলোকে পাশে নিয়ে যাই। দেখো এখানে 3u প্লাস 3v কস আলফা, আর এইগুলোকে পাশে আসলে মাইনাস 2u মাইনাস ভি কস আলফা ইকুয়াল টু 0। তাহলে দেখো 3u থেকে মাইনাস 2u বাদ গেলে এখানে u থাকবে, 3v কস আলফা থেকে মাইনাস ভি কস আলফা গেলে এখানে 2v কস আলফা ইকুয়াল 0। তাহলে এখান থেকে ইউর মান কত দাঁড়ায়? এই 2vকে পাশে বার করে দাও, তাহলে মাইনাস 2v কস আলফা, এই যে মানটা। ঠিক আছে, এই মানটা পাইছি। এবার এই ইউর মানটা নিয়ে 1 নঙে বসাই দাও। হ্যাঁ, তাহলে আসো ইউ এর মান
1 নংয়ে বসিয়ে, আচ্ছা সো 1 নংয়ে বসালে দেখো এখানে কত থাকতেছে, tan 60 ডিগ্রি ইকুয়াল উপরে কি বি সাইন আলফা, আচ্ছা এবার ইউর জায়গায় কত বসাবা, -2v cos আলফা প্লাস এখানে কি ছিল v cos আলফা, tan 60 ডিগ্রি ইকুয়াল v sin আলফা। এবার দেখো ভাইয়া এখানে -2v cos আলফা থেকে প্লাস b cos আলফা গেলে -b cos আলফা পুরো থাকবে না, ঠিক আছে। এবার দেখো tan 60 ডিগ্রি ইকুয়াল, দেখো এবার আমরা দেখো এই বি আর বি কাটা যায় তাই না, সাইন বাই কস মানে কি -tan আলফা, ঠিক আছে। আচ্ছা আমাদের tan cos আলফা, তাহলে এখান থেকে এবার তুমি যদি আমরা এখান থেকে দেখো tan 60 ডিগ্রি মান হচ্ছে তোমার, tan 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে দেখো আমরা এখান থেকে এরকম লিখতে পারি tan আলফা ইকুয়াল -√3, অর্থাৎ এখানে দুই পক্ষে মাইনাস দিয়ে গুণ করছে আর কি, হ্যাঁ। তাহলে tan 60 ডিগ্রি মান -√3, তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু কত আসে দেখো, আলফা ইকুয়াল টু tan ইনভার্স -√3, তাহলে tan ইনভার্স -√3 এটার মান আসতেছে, আলফার মান আসতেছে তোমার -60 ডিগ্রি। তো এটা হচ্ছে -60 ডিগ্রি যদি হিসাব করো এখান থেকে দেখো আমরা -60 ডিগ্রি, এটা যদি 180 থেকে বাদ দাও 60, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রিটা আমরা অন্যভাবে করতে পারি, দেখো আচ্ছা দেখো এটা 120 ডিগ্রি আসে, এটা অবশ্যই 120 ডিগ্রি, কেন জানো এই তো তুমি -100 যে 60 ডিগ্রি আসে, দেখো এটা বুঝো, এটা একটু বুঝো, এই মাইনাস যে 60 ডিগ্রি আসছে এটা কিন্তু উত্তর লিখতে পারবে না, এটা মূলত 100 ঋণাত্মক দিকের সাথে কোণ বসাই। তো এটার এক্স্যাক্টলি কোনটা যদি তোমাকে বের করতে হয় তাহলে 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রিকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে আলফার মান কত ডিগ্রি পাবে, 120 ডিগ্রি, এটাই মূলত আনসার। বুঝতে পারছো এটা কেন এরকম করলাম, -60 ডিগ্রি বলতে এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ বোঝা, অর্থাৎ এটা হচ্ছে ঘড়ির দিকের সাথে কোণ, আমরা অলওয়েজ অ্যাঙ্গেল হিসাব করি ঘড়ির কাঁটার বিপরীত অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজে, এই জন্য কখনো যদি এরকম ঋণাত্মক কোণ আসে তখন সে কী করবে 180 থেকে সেই ঋণাত্মক কোণটা বিয়োগ করবা, তারপর যে কোণটা পাও এটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ, তাহলে এই দুইটা একটা মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি। তো চাইলে আমরা এখান থেকে হিসাব করতে পারতাম, এখান থেকে আমরা হিসাব করতে পারতাম চাইলে, সেটা হচ্ছে আমরা বিটা কমন নিতে পারতাম, তো সো বি আর বি কি যাইতো কাটা যাইতো, ওইভাবে হিসাব করা যায়, ঠিক আছে। তো এইভাবে করতে পারো, অসুবিধা নেই, তোমার এটাই উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা অলওয়েজ তুমি মাথায় রাখবা ভাইয়া, কখনো যদি তুমি এখানে কোণের মান মাইনাস পাও সেটা কিন্তু লিখবা না, কারণ ঋণাত্মক কোণ আমরা কখনো হিসাব করি না, আমরা অলওয়েজ কোণ যেগুলো হিসাব করি সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে, আর অ্যান্টি ক্লকওয়াইজে কোণগুলো সাধারণত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন হিসাব করি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করি, আর অ্যান্টি ক্লকওয়াইজে কোণগুলো অলওয়েজ পজিটিভ হয়। সো এই জন্য কখনো যদি ঋণাত্মক কোণ পাও সেটা 180 থেকে তুমি ঋণাত্মক কোণটা বাদ করে দিবা, সেক্ষেত্রে তুমি অ্যান্টি ক্লকওয়াইজে কোণটা পেয়ে যাবা, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে। আশা করি এই ধরনের প্রশ্নগুলো ভাইয়া পারবো। এবার আসো আমরা আরও মজার কিছু অঙ্ক দেখি, যেমন দেখো এই অঙ্কটা একটু খেয়াল করো, এই অঙ্কটা খেয়াল করো কী বলা হচ্ছে এখানে, এটা খুব সহজ অঙ্ক ভাইয়া, কি সরি দাঁড়াও আমি একটু মুছি, ওকে এবার আমরা এই কালারটা নিই, ওকে দেখো কী বলা হচ্ছে এখানে, দুইটি ব্যাগের বৃহত্তম লব্ধি, আচ্ছা আমরা কোন কালারটা নিব, এই কালারটা নিই, এই কালারটা, আচ্ছা এটা নেওয়া যায়, ওকে এটা নিই। দেখো দুইটি ব্যাগের বৃহত্তম লব্ধি, কথাগুলো একটু বুঝো, হ্যাঁ কথাগুলো একটু বুঝো, দুইটি ব্যাগের বৃহত্তম লব্ধি, তাহলে বৃহত্তম লব্ধি মানে দুইটা ব্যাগের কি বোঝাচ্ছে, যোগফল, এদের ক্ষুদ্রতম লব্ধির, আচ্ছা ক্ষুদ্রতম লব্ধি মানে দুইটা ব্যাগের বিয়োগফল বোঝাচ্ছে, কত গুণ বলছে, n গুণ, ব্যাগদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে আমাদেরকে লব্ধি ব্যাগের মান, আচ্ছা আলফা হলে আরেকটা শর্ত দিয়েছে কি, লব্ধি ব্যাগের মান অর্থাৎ ডাব্লিউর মান এদের সমষ্টির অর্ধেক, সমষ্টি মানে দুইটা ভেক্টরের যোগফল বোঝাচ্ছে, হলে আমাদেরকে দেখাইতে বলবে cos আলফা ইকুয়াল টু -n² / n² + 2 ডিভাইডেড বাই 2 × n² - 1, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আসলে আমরা এটা হিসাব করি, কীভাবে করবা, আমরা মনে করি প্রথমে লিখবা, মনে করি দুইটি ব্যাগ ভি ও ইউ, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি দুইটা ব্যাগ হচ্ছে কি ভি ইউ, আচ্ছা, এবং আমরা এখানে ধরে নিচ্ছি ভি এর মান এক্ষেত্রে কার চেয়ে বড়, ইউর চেয়ে বড়, এটা অবশ্যই উল্লেখ করে দিবা, ঠিক আছে। এবার আসো প্রশ্ন মতে কী বলছে দেখো, প্রশ্ন মতে একটু বুঝো,
দুইটি বেগের বৃহত্তম লব্ধি, ভাইয়া দুইটা বেগ যদি ভি আর ইউ হয় তাহলে দুইটা বেগের বৃহত্তম লব্ধি কত হবে? বি প্লাস ইউ হবে না? বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির এন গুণ। আচ্ছা, ক্ষুদ্রতম লব্ধি কত হবে? দুইটা বেগ যদি ভি ইউ হয় তাহলে ক্ষুদ্রতম লব্ধি বের করতে হয় বিয়োগ করে। বিয়োগ করার সময় বড় বেগ থেকে ছোট বিয়োগ করতে হয়। কেন বড় বেগ কোনটা? ভি। তাহলে এখানে কি লিখবা? ভি মাইনাস ইউ। এই ক্ষুদ্রতম লব্ধির কত গুণ বলছে? এন গুণ। ঠিক আছে, এই যে এন গুণ। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস যেটা অবশ্যই মাথায় রাখবা সেটা হচ্ছে এই জিনিসটা দেখো, আমরা এখানে এখানে এটা ইউজ করি। এটা দেখো, এটা অবশ্যই এখানে উল্লেখ করে দিবা। সেটা হচ্ছে এখানে আমরা মনে করি ভাইয়া ভি মাইনাস ইউ, এটার মানটাকে আমি ধরে নিচ্ছি এম। ঠিক আছে, অত এই যে ভি মাইনাস ইউ যেটা দেখতেছো না, সেই ভি মাইনাস ইউর মানটা এম ধরে নিচ্ছি। কেন? কারণ আমার এই লেটারগুলোকে যাতে একটা সিম্পল ফর্মেটে চলে আসে এই জন্য। ঠিক আছে, তুমি এম ছাড়া অন্য কিছু ধরতে পারো। তাহলে ক্ষুদ্রতম লব্ধি ভি মাইনাস ইউর মানটা আমরা কী ধরে নিচ্ছি? এম। তাহলে যদি এম ধরো বা এক্ষেত্রে কী দাঁড়ায় দেখো তো, বি প্লাস ইউ ইকুয়াল এন ইন্টু বি মাইনাস ইউর মান কত? এম। এই জিনিসটা আমরা পাচ্ছি। ওকে, তাহলে আমরা এটা একটু মার্ক করে এই যে এটা একটা মার্ক করলাম, এটা একটা মার্ক করলাম। ওকে, আশা করি বুঝতে পারছো। আবার কি বলা হচ্ছে দেখো, আচ্ছা কি বলছে, মধ্যবর্তী কোণ লব্ধি বেগ। আচ্ছা, লব্ধি বেগ ডাব্লিউ হলে তাহলে দেখো, লব্ধি বেগ যদি ডাব্লিউ হয় সেক্ষেত্রে আমরা সূত্র জানি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কী বলছি? লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক হয়। আচ্ছা, সো আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি প্রশ্নমতে লব্ধি বেগটাকে আমরা ধরে নিচ্ছি, এই যে লব্ধি বেগ সেটা কী ধরে নিচ্ছি? ডাব্লিউ। এই ডাব্লিউর মান দেখো কি বলছে? এদের সমষ্টির অর্ধেক। এদের বলতে কার? ওই যে ব্যাগদ্বয়ের সমষ্টির অর্ধেক হয়। তাহলে আমাদেরকে আরেকটা শর্ত কি বলছে? লব্ধি বেগের মান, এই দুইটা বেগের যে লব্ধি সেটাকে আমি ধরে নিচ্ছি ডাব্লিউ। তাহলে এই ডাব্লিউ মান হবে ব্যাগদ্বয়ের সমষ্টির অর্ধেক। তাহলে ব্যাগদ্বয়ের সমষ্টি বলতে যোগফল, অর্ধেক মানে 2 দ্বারা ভাগ। এই হচ্ছে ডাব্লিউর মান। এবার আসো, আমরা জানি বলো লব্ধি বেগের সূত্র কি? ডাব্লিউ ইকুয়াল রুট ওভার বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv cos আলফা। মধ্যবর্তী কোণ যেহেতু আলফা বলছে এখানে cos আলফা দিলাম। এবার বলো এই ডাব্লিউর মান কত ভাইয়া? এই ডাব্লিউর মান কি দেওয়া আছে না? বি প্লাস ইউ ডিভাইডেড বাই কত? 2 ইন্টু রুট ওভার, এই জিনিসটা আমরা কপি করে এখান থেকে বসাই। হ্যাঁ, এই যে এইটা। ওকে, এখন উপপক্ষে বর্গ করবো। সো বর্গ করলে কত থাকবে? ভি প্লাস ইউ হোল স্কোয়ার, আর এই পাশে যদি বর্গ করো এখানে থাকবে 4। এই পাশে যদি বর্গ করো বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv cos আলফা। ওকে, এবার আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে ভাইয়া, আমরা দেখো প্রমাণে কিন্তু ইউভি নাই, দেখছো প্রমাণে ইউভি নাই। তার মানে আমাদেরকে কী করবা? আমরা এখানে ইউবি এর মান বসাতে হবে। সো ইউভি এর মান তুমি তখনও বসাতে পারবা যদি এরকম রাশি পাও, দুইটা বেগের যোগফল পাও, দুইটা বেগের বিয়োগফল পাও, তখন কিন্তু মান বসাতে পারবা। কীরকম? দুইটা বেগের যোগফল কত? এম, দুইটা বেগের বিয়োগফল কত? এম। তাহলে আমাদেরকে এই যে জিনিসগুলো ওগুলোকে দুইটা বেগের যোগফল আকারে আর দুইটা বেগের বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, কিন্তু দেখো এখানে দুইটা বেগের যোগফল আছে, কিন্তু দেখো এখানে গেলে যোগফল নাই। এখানে এস কে আর বি স্কোয়ার এরকম মতো, এখানে ইউবির মতো। তো এই ক্ষেত্রে আমরা দেখো এই দুইটা সূত্র ইউজ করতে পারবো। সূত্রগুলো তোমাদের একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই পড়ছো। আমরা এরকম 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। হ্যাঁ, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এরকম ছিল যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি এই জিনিস তোমাদের জানা আছে। হ্যাঁ, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 4ab একটা সূত্র ছিল, এটাও জানা আছে আশা করি। 4ab সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটা সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো তো স্কোয়ার যেগুলো আছে সেগুলো দেখো a প্লাস বি আর a মাইনাস বি আকার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? কারণ আমি তো দুইটার বর্গ রাশির যোগফলের মান জানি না, আমি জানি দুইটা রাশির যোগফল আর দুইটা রাশির বিয়োগফলের মান। এই জন্য আমি বর্গ রাশিগুলোকে দুইটার যোগ আকারে আর বিয়োগ আকারে প্রকাশ করতে হবে। সো এই জন্য আমার এখানে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিতে হবে আর 4ab সূত্র দিতে হবে। সো কীভাবে করবা? এখানে যে 4টা আছে না, সেই 4কে ভেঙে এরকম লেখা যায় না, দেখো ভি প্লাস ইউ হোল স্কোয়ার, এই 2 × 2 তো একটা 2 এইগুলোর সাথে গুণ করে দিব। সো এই 2 যদি গুণ করে তাহলে প্রত্যেকটার সাথে গুণ হবে না, 2v স্কোয়ার 2u স্কোয়ার 4ub। তাহলে 2v স্কোয়ার প্লাস 2u স্কোয়ার থেকে 2 যদি কমন নাও, এখানে v স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার লিখতে পারবা। আর এই 2 গুণ হয়ে এখানে 2 গুণ হয়ে এখানে কী হবে? 4uv cos আলফা। তাহলে এই কাজটা কেন করছি? কারণ আমি যে জিনিসগুলোর মান জানি সেগুলো হচ্ছে দুইটার যোগফল আর দুইটার বিয়োগফল।
এই জন্য এই সূত্রগুলো দিয়ে যাতে দুইটার যোগফল আর বিয়োগফলটা পাই, এই জন্য ভাই আমি এখানে 2 দ্বারা গুণ করে নিছি। এবার দেখো আমাদের সহজ হয়ে গেছে, বি প্লাস ইউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা এখানে সূত্র দাও, বলো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এই যে দেখো a প্লাস বি, এখানে বি প্লাস ইউ হোল স্কোয়ার প্লাস ভি মাইনাস ইউ হোল স্কোয়ার প্লাস 4u এর সূত্র দিবা। তাহলে সূত্র দিলে কত হবে দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তার সাথে এখানে গুণাকারে কি আছে, cos আলফা আছে। আশা করি বুঝতে পারছো। ওকে, এই যে 4u সূত্র দিছি। এবার আমরা জাস্ট মানগুলো ইনপুট করে দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। ওকে, চলো আমরা এখান থেকে এগুলো একটু তোমরা এখানে মাথায় রাখবা, সেটা হচ্ছে এই যে ইউ বি প্লাস ইউর মান এন আর বি মাইনাস ইউর মান এম, এখানে একটু মাথায় রাখবা। হ্যাঁ, আচ্ছা চলো এবার আমরা এই জায়গা থেকে এবার মানগুলো বসাই। হ্যাঁ, তো বলো আমরা এখান থেকে যদি বসাতে শুরু করি, আমরা জানি যে বি প্লাস ইউর মান, এই যে বি প্লাস ইউর মান এন এম আর বি মাইনাস ইউর মান এম। আসো মান বসাই, বি প্লাস ইউর মান যদি এন এম বসা, তাহলে এখানে এন স্কোয়ার ইন্টু এম স্কোয়ার হবে ডিভাইড বাই 2 হবে। এখানে যদি বসাও বি প্লাস ইউর মান তাহলে এন এম, তাহলে এখানে এন স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস এখানে ভি মাইনাস ইউর মান তুমি কিন্তু এম ধরে নিছো, এই যে দেখো এম ধরে নিছো, তাহলে এখানে ভি মাইনাস ইউর জায়গায় বসালে এম স্কোয়ার বসাবা প্লাস। এবার আসো এইটার দিকে থাকাও, এখানে যদি মান বসাও ভাইয়া, এখানে যদি মান বসাও বি প্লাস ইউর মান, তাহলে কী হবে এন স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এখানে বসালে এম স্কোয়ার, ঠিক আছে। এবার এই দুইটার সাথে কস আলফা গুণাকার আছে। আশা করি বুঝতে পারছো, জাস্ট মান বসাইছি। এবার দেখো আমার প্রমাণে কি কোথাও ভাই এম স্কোয়ার আছে, তাহলে আমরা এইখান পুরোটা থেকে এম স্কোয়ার আর এখান থেকে এম স্কোয়ার কমন নিয়ে বাদ দিয়ে দিব। তো এখানে পুরো থাকবে কি এন স্কোয়ার বাই 2, এম স্কোয়ার কমন নিছো, তাহলে এখানে থাকবে এন স্কোয়ার প্লাস এখানে থাকবে 1 প্লাস, তাহলে এখানে কি পুরো থাকবে দেখো, এখানে পুরো থাকবে তোমার এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু কস আলফা। আশা করি ভাইয়া বুঝতে পারছো। ওকে, তাহলে আবার এটা আসো, তাহলে আমি এই জায়গায় এক পাশে রাখি এন স্কোয়ার মাইনাস 1 কস আলফা, এক পাশে রেখে এইগুলোকে পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এন স্কোয়ার বাই 2 মাইনাস এন স্কোয়ার মাইনাস 1। তো দেখো এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু কস আলফা ইকুয়াল, এখান থেকে 2 লসাগু নাও, 2 লসাগু নিলে এখানে কী থাকবে, এখানে থাকবে এন স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার মাইনাস 2। সো দেখো এন স্কোয়ার মাইনাস 1 কস আলফা 2। আচ্ছা উপর থেকে দেখো এই যে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এখানে মাইনাস 2। সো এখান থেকে আমাদের এবার কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে। দেখো প্রমাণটা চাইছে, প্রমাণটা কি চাইছে, কস আলফা ইকুয়াল টু না। আচ্ছা সো দেখো তাহলে কস আলফা ইকুয়াল, দেখো উপর থেকে আমি একটা মাইনাস চিহ্ন কমন নিই, সো মাইনাস চিহ্ন কমন নিলে উপরে থাকবে তোমার মাইনাস চিহ্ন কমন নিলে উপরে কী থাকবে, কস আলফা ইকুয়াল মাইনাস চিহ্ন কমন নিলে উপরে থাকবে ভাইয়া এন স্কোয়ার প্লাস 2। ওকে, আর এখানে 2 ইন্টু এখানে এন স্কোয়ার মাইনাস 1 গুণাকার আছে, পাশে গেলে বাঁকাকারে এন স্কোয়ার মাইনাস 1। এটা কিন্তু দেখো প্রমাণিত দেখানো হলো, ঠিক আছে। দেখো কত সহজ ভাইয়া, ঠিক আছে। বলো এই ধরনের ম্যাথ আসলে কি পারা যাবে না? আমার বিশ্বাস অবশ্যই তোমরা পারবা। ওকে, আচ্ছা এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। তো আমরা জানি যদি কোনো বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করে, তখন দুইটা ভেক্টরের লব দিয়ে আমরা সামুদ্রিক সূত্র দিয়ে ব্যবহার করতে পারি। যদি দুইটার অধিক ভেক্টর হয়, যেমন 3টা 4টা হয়, সেই একাধিক মানে 2-এর অধিক ভেক্টরের লব দিয়ে আমাদের কখন নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লম্বাংশ উপপাদ্যটা ব্যবহার করে খুব সহজে নির্ণয় করতে পারবো। সো আগে আমরা চলো লম্বাংশ উপপাদ্যটা ব্যাপারটা একটু বুঝি, দেন হচ্ছে এই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। সো লম্বাংশ উপপাদ্য বোঝার আগে আমাদেরকে একটা উপাংশ, ভেক্টরের উপাংশ সম্পর্কে ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে কি, মনে করো ভাইয়া আমার কাছে একটা হচ্ছে এটা একটা ভেক্টর আছে, এই ভেক্টরের নাম দিচ্ছ আমাদের, এটা মনে করো আর ভেক্টর, ঠিক আছে। এখন আমি এই আর ভেক্টরটাকে দুটো উপাংশে ভাগ করব। সো আর ভেক্টরটা দুইটা উপাংশ হচ্ছে, একটা হচ্ছে এই বরাবর একটা উপাংশ ভাগ করা যায়, যেটাকে আমরা দেখো এই যে বরাবর একটা উপাংশ থাকে, এবং আরেকটা উপাংশ হচ্ছে এই বরাবর ভাঙানো যায়, তাই না? তাহলে আমি আর ভেক্টরটা চাইলে কয়টা উপাংশে ভাগ করতে পারবো? 2টা। সো মাথায় রাখবা এই আর ভেক্টরটা যদি এই উপাংশের সাথে কোণ উৎপন্ন করে টিটা,
তখন আমি দেখো আর ভেক্টরটার দুইটা উপাংশে ভাগ করা যায়, একটাকে বলা হয় আনুভূমিক উপাংশ আর একটাকে বলা হয় উলম্ব উপাংশ। সো এটা মাথায় রাখবা, কোনো ভেক্টরের যে দুইটা উপাংশ পাবা আনুভূমিক উলম্ব উপাংশ তারা অলওয়েজ পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া থাকবে। তো যদি এটা আর ভেক্টর হয়, এই আর ভেক্টরটা যদি এই দিকে উপাংশের সাথে থিটা ডিগ্রি কোণ থাকে, তখন এই দিকের উপাংশের মান হয় আর কস থিটা, আর এই দিকের উপাংশের মান হবে আর সাইন থিটা। ওকে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া এখানে মনে রাখবা যে আর কস থিটা যেটা আছে সেটাকে বলা হয় আনুভূমিক উপাংশ, আর আর সাইন থিটা যে উপাংশ আছে এটাকে বলা হয় উলম্ব উপাংশ। তাহলে যে উপাংশের সাথে কস থাকে সেটাকে বলা হয় আনুভূমিক উপাংশ, আর যে উপাংশের সাথে সাইন থাকে সেটাকে বলা হয় উলম্ব উপাংশ। তো প্রশ্ন হচ্ছে আমি তাহলে কস থিটা বা কস আমরা কোন উপাংশের সাথে দিব? যে উপাংশের সাথে তোমার মূল ভেক্টরটা কোণ তৈরি করবে সেই উপাংশের সাথে কস দিবা, আর যে উপাংশের সাথে মূল ভেক্টরটার কোণটা হিসেব করো নাই সেটার সাথে কি দিবা? সাইন। ক্লিয়ার? আচ্ছা যদি এরকম হয় ধরো ভাইয়া মনে করো আমার আর ভেক্টরটা এখন একটা আছে, এখন আর ভেক্টর দুইটা উপাংশ তুমি ভাগ করবা, একটা মনে করো এই বরাবর উপাংশ, সরি একটা হচ্ছে তোমার এই বরাবর উপাংশ, এই বরাবর উপাংশ, ঠিক আছে? একটু এটা সোজা করি, এই যে এই বরাবর আরেকটা উপাংশ মনে করো এই বরাবর আছে, ওকে এই বরাবর আছে, এই বরাবর, ঠিক আছে? এবার মনে করো এই দিকের কোণটা আমি ধরে নিচ্ছি টিটা, এবার এই আর ভেক্টর এই দিকের যে কোণ সেটা ধরে নিচ্ছি টিটা। এবার দেখো টিটা কিন্তু এবার এই উপাংশের সাথে হয়েছে, তাই না? তাহলে এই উপাংশের নাম দিব হচ্ছে আর কস টিটা, আর এটার সাথে কিন্তু এখন টিটা নাই, তাহলে এই উপাংশের সাথে নাম দিব হচ্ছে কি সাইন টিটা। তার মানে তুমি শুধু কোনো একটা ভেক্টরের আনুভূমিক উপাংশটা পাও, তাহলে তার উলম্ব উপাংশটা খুব সহজে নির্ণয় করতে পারবা। কীভাবে? জাস্ট যেখানে কস আছে সেই কসের জায়গায় সাইন দিয়ে দিবা। তাহলে আমি কোনো একটা ভেক্টরের আনুভূমিক উপাংশ যদি বের করতে পারি, তাহলে আনুভূমিক উপাংশ থেকে আমি উলম্ব উপাংশ বের করতে পারবো, জাস্ট কস যেখানে যেখানে ছিল সেখানে কি দিয়ে দিব? সাইন। বুঝা গেছে? তাহলে কোনো একটা ভেক্টরকে কিভাবে দুইটা উপাংশে ভাগ করতে হয় আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার আসো, এখন আমি লম্বাংশ যে উপপাদ্য দেখতেছো সেই লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে এই যে তিনটা ভেক্টর আছে সেই তিনটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় করব। কিভাবে সেটা একটু দেখো। প্রথমত তোমাদের যে কাজটা করতে হবে, এখানে কোনো একটা ভেক্টরকে নির্দিষ্ট দিক হিসেবে সিলেক্ট করতে হবে, কোনো একটা ভেক্টরকে নির্দিষ্ট দিক হিসেবে সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে যে ভেক্টরটাকে নির্দিষ্ট দিক হিসেবে সিলেক্ট করতেছি সেটা তোমাকে বলে দিচ্ছি। আমাদের এখন হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমাদের এই যে পি ভেক্টর আছে না, সেই পি ভেক্টরটাকে আমরা নির্দিষ্ট দিক হিসেবে সিলেক্ট করতেছি। ঠিক আছে? তার প্রথম কাজ হচ্ছে এখানে তোমাকে কোনো একটা ভেক্টরকে তোমাকে একটা নির্দিষ্ট দিক হিসেবে সিলেক্ট করতে হবে। সো চেষ্টা করবা অলওয়েজ আনুভূমিক অক্ষ বরাবর যে ভেক্টরটা আছে সেটাকে নির্দিষ্ট দিক হিসেবে সিলেক্ট করতে। এরপর এই নির্দিষ্ট দিকের সাথে বাকি ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ নিবা। তাহলে এই নির্দিষ্ট দিকের সাথে বাকি ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ। আচ্ছা, তো দেখো কিউ ভেক্টরটা এই নির্দিষ্ট ভেক্টরের সাথে একটা কোণ উৎপন্ন করেছে না, সেই কোণটাকে আমরা নাম দিলাম আলফা। এটা কি নাম দিলাম? আলফা। এবং দেখো এস ভেক্টরটা দেখো এটার সাথে একটা কোণ উৎপন্ন করেছে, হ্যাঁ, তো এই কোণটাকে আমরা আরেকটা নাম দিই। আচ্ছা, এখানে ধরো আমার আরেকটা ভেক্টর দিই তোমাদেরকে বোঝানোর জন্য। মনে করো এখানে আরও একটা ভেক্টর আছে, হ্যাঁ, এখানে এই বরাবর্তী ভেক্টরটা, হ্যাঁ, ধরো এখানে আরেকটা ভেক্টর আছে, এই যে এটাও আরেকটা ভেক্টর, হ্যাঁ, তো এটার নাম দিবা পি কিউ এস, এটার নাম দাও টি। ঠিক আছে? তাহলে এখানে টোটাল একটা দুইটা তিনটা চারটা ভেক্টর লব্ধি বের করবো। ঠিক আছে? তো প্রথম কাজ কি বলছিলাম ভাইয়া? নির্দিষ্ট দিকের সাথে প্রত্যেকটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হিসেব করবো। তাহলে নির্দিষ্ট দিকের সাথে তাহলে কিউ ভেক্টরটা পি এর সাথে কত ডিগ্রি কোণ করে আছে? আলফা। তারপর এই কোণ করার পর তারপর দেখো এই টি ভেক্টরটা পি ভেক্টরের সাথে যে নির্দিষ্ট কোণ করা আছে সেটাকে নাম দিলাম বিটা। ঠিক আছে? ওকে, তারপর দেখো এরপর দেখো এই এস ভেক্টরটা এই নির্দিষ্ট ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করছে, এই যে কোণ উৎপন্ন করছে এই কোণটার নাম দাও গামা। ঠিক আছে? তাহলে কিউ ভেক্টরটা নির্দিষ্ট দিকের সাথে আলফা কোণে ক্রিয়ারত, টি ভেক্টরটা নির্দিষ্ট ভেক্টরের সাথে বিটা কোণে ক্রিয়ারত, আর এস ভেক্টরটা নির্দিষ্ট দিকের সাথে গামা কোণে ক্রিয়ারত। ঠিক আছে? এবার এর যে চারটা ভেক্টর যে লব্ধি সেটা মনে করো ভাইয়া, এই চারটা ভেক্টর লব্ধিটাকে আমরা ধরে নিচ্ছি, ধরো আমরা এই চারটা ভেক্টর লব্ধিটা মনে করো কোন একটা দিক আছে, ধরো এই বরাবর আছে। তাহলে এই যে চারটা ভেক্টর যে লব্ধি সেই লব্ধিটার নাম দিচ্ছি আমরা আর। ঠিক আছে? এবং এই আর ভেক্টরটার নির্দিষ্ট দিকের সাথে কোণ হিসাব করবা। তো আর ভেক্টরটা নির্দিষ্ট দিকের সাথে যে কোণটা আছে সেই কোণটাকে আমি ধরে নিচ্ছি থিটা। ওকে, এবার আসো তাহলে লম্বাংশ উপপাদ্য কি বলবে আর খেয়াল করো, আশা করি বুঝতে পারছো। তাহলে লম্বাংশ উপপাদ্যের ক্ষেত্রে তোমাকে নির্দিষ্ট দিক সিলেক্ট করতে হবে, সেখানে নির্দিষ্ট দিক হিসেবে এই পিটাকে হিসাব করছি। তারপর ওই নির্দিষ্ট দিকের সাথে বাকি যতগুলো ভেক্টর আছে সবার মধ্যবর্তী কোণ নিতে হবে। তারপর এই যে ভেক্টরগুলো যে লব্ধি ভেক্টর, এই চারটা ভেক্টর যে লব্ধি ভেক্টর সেটাকে নাম দিলাম কি আর। সেই আরটা এই আর ভেক্টরও ওই নির্দিষ্ট দিকের সাথে কোণ নিতে হবে, সেই কোণটা কি নিচ্ছি থিটা। এবার
এবার কাজ হচ্ছে ওই নির্দিষ্ট দিক বরাবর যতগুলো ভেক্টর আছে সবার আনুভূমিক উপাংশ নিব। ওই নির্দিষ্ট দিক বরাবর যতগুলো ভেক্টর আছে সবার কি নিব? আনুভূমিক উপাংশ। আচ্ছা বলো, ওই নির্দিষ্ট দিক বরাবর পি এর আনুভূমিক উপাংশ কত হবে? পি কস 0 ডিগ্রি না? প্রশ্ন হলো কি পি কস 0 ডিগ্রি কেন হলো? নির্দিষ্ট দিক বরাবর যে দিকটাকে তুমি নির্দিষ্ট ধরে নিছো, পি ভেক্টর কি ওই দিকে কাজ করে না? তাহলে পি এর সাথে নির্দিষ্ট দিকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর যে উপাংশের সাথে কোণ থাকে সেই উপাংশের সাথে কি হয়? কস থিটা। এখানে তো কোণ 0 ডিগ্রি ছিল, এই জন্য পি কস 0 ডিগ্রি হয়েছে। তারপর প্লাস যতগুলো ভেক্টর আছে নির্দিষ্ট দিকে, যতগুলো নির্দিষ্ট দিক বরাবর যতগুলো ভেক্টর আছে সবার আনুভূমিক উপাংশ নিবা। তাহলে আসো কিউ ভেক্টরের আনুভূমিক উপাংশ নিব পি বরাবর। তাহলে বলো কিউ ভেক্টরটা এই পি ভেক্টরের সাথে কত কোণ করে আছে? আলফা কোণ। তাহলে কিউর পি বরাবর আনুভূমিক উপাংশ কত হবে? কিউ কস আলফা। কস কেন দিচ্ছি? কারণ নির্দিষ্ট দিকের সাথে কোণ উৎপন্ন করছে, যে উপাংশের সাথে কোণ উৎপন্ন করে তার সাথে কস দিতে হয়। ওকে, তারপর প্লাস এরপর বলো টি ভেক্টরটা, বলো টি ভেক্টরটা নির্দিষ্ট দিকের সাথে কত কোণ করা আছে? বিটা। তাহলে এখানে কি হবে? টি কস বিটা, এটা হচ্ছে তার আনুভূমিক উপাংশ। তারপর প্লাস কি আছে বলো? এস ভেক্টর। তাহলে এস ভেক্টরটা নির্দিষ্ট দিকের সাথে কত কোণ করে আছে? গামা। তাহলে এস ভেক্টরের নির্দিষ্ট দিকের আনুভূমিক উপাংশ কত হবে? এস কস গামা। ঠিক আছে, তো কি বলে দেখো, লম্বাংশ বলতেছে যে নির্দিষ্ট দিক বরাবর যতগুলো ভেক্টর আছে, নির্দিষ্ট দিক বরাবর যতগুলো ভেক্টর আছে, অর্থাৎ এখানে যতগুলো ভেক্টর আছে নির্দিষ্ট দিক বরাবর সকল ভেক্টরের আনুভূমিক উপাংশের যোগফল হবে ওই নির্দিষ্ট দিক বরাবর তাদের লব্ধির উপাংশের সমান। তাহলে নির্দিষ্ট দিক বরাবর যতগুলো ভেক্টর আছে সবার আনুভূমিক উপাংশের যোগফল হবে ওই নির্দিষ্ট দিক বরাবর তাদের লব্ধির আনুভূমিক উপাংশের সমান। বলো ওই নির্দিষ্ট দিক বরাবর তাদের লব্ধির আনুভূমিক উপাংশ কত? এই নির্দিষ্ট দিক বরাবর এই পুরো ভেক্টরগুলোর লব্ধি কত? আর। তাহলে আর ভেক্টরটা নির্দিষ্ট দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? থিটা কোণ। তাহলে এটার মান কত হবে? এটার মান হবে ভাইয়া আর কস থিটা। বুঝতে পারছো? তাহলে নির্দিষ্ট দিক বরাবর যতগুলো ভেক্টর আছে সবার আনুভূমিক উপাংশের সমষ্টি ওই নির্দিষ্ট দিক বরাবর তাদের লব্ধির আনুভূমিক উপাংশের সমান। তাহলে ওই নির্দিষ্ট দিক বরাবর তাদের লব্ধির আনুভূমিক উপাংশ হচ্ছে আর কস থিটা। একই কথা ভাইয়া তোমার উলম্ব উপাংশের জন্য প্রযোজ্য। উলম্ব উপাংশের জন্য প্রযোজ্য। সো উলম্ব উপাংশের ক্ষেত্রে কি করবা? যেখানে যেখানে কস আছে সেখানে কি দিয়ে দেবা? সাইন। তাহলে পি এর উলম্ব উপাংশ কত হবে? পি সাইন 0 ডিগ্রি। কিউর কত হবে? কিউ সাইন আলফা। টি এর কত হবে? টি সাইন বিটা। এস এর আনুভূমিক উপাংশ কত? উলম্ব উপাংশ কত হবে? টি সাইন গামা। এই উলম্ব উপাংশের যোগফল ওই লব্ধির উলম্ব উপাংশের সমান। তাহলে লব্ধির উলম্ব উপাংশ কত হবে? লব্ধির উলম্ব উপাংশ হবে আর সাইন থিটা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, চলো এবার আমরা এই লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে আমাদের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা করে নিই। তাহলে লম্বাংশ কি? নির্দিষ্ট দিক বরাবর যতগুলো ভেক্টর আছে সবার আনুভূমিক উপাংশের যোগফল ওই নির্দিষ্ট দিক বরাবর তাদের লব্ধির আনুভূমিক উপাংশের সমান। ক্লিয়ার? তো আসো এবার আসো ভাইয়া, এখন আমরা এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা খেয়াল করো। ওকে, কোডিং লাগবে না ভাইয়া, তুমি বোঝার চেষ্টা করো, দেখবা খুবই সহজ। ঠিক আছে, ওকে। তো প্রথম কথা কি বলছে? কোনো বিন্দুতে কি আর হতো ইউ ও বি ব্যাগদৈর্ঘ্যের লব্ধি হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, তো আসো আমরা দুইটা ভেক্টর ধরে নিচ্ছি, দুইটা ব্যাগ, সরি একটা মনে করো ভাইয়া এই দিকে, একটু খেয়াল করবা। ঠিক আছে, এই দিকে একটা আর এই বরাবর আরেকটা ভেক্টর। ওকে, তাহলে এই ব্যাগের এই ব্যাগ হচ্ছে ইউ আর এই বি, এই ব্যাগ হচ্ছে বি। দেখা গেল কোনো বিন্দুতে কি আর হতো, তাহলে কোনো বিন্দু বলতে এই বিন্দুটা ধরে নিচ্ছে। হ্যাঁ, এই বিন্দুতে কি আর হতো ইউ ও বি ব্যাগদ্বয়ের, এখানে ব্যাগদ্বয়ের উচ্চারণটা বলছিল জন্য ঠিক করে নিয়েছি ইউ ও বি। তাহলে ইউ ও বি ব্যাগদ্বয়ের লব্ধি কত বলছে? ডাব্লিউ। তাহলে দেখো এই ব্যাগদ্বয়ের যে লব্ধি সেই লব্ধিটা আমাদের বলে দিছে ডাব্লিউ। ঠিক আছে, এই লব্ধিটা হচ্ছে কত? ডাব্লিউ। সরি এটা ঠিক। ওকে, আচ্ছা, এই ব্যাগদ্বয়ের লব্ধি হচ্ছে কত? ডাব্লিউ। ওকে, আচ্ছা এবার খেয়াল করো ইউ আর বি এর মধ্যবর্তী যে কোণ বা ইউ আর বি এর যে মধ্যবর্তী কোণ সেই কোণটাকে আমরা ধরে নিচ্ছি আলফা। মধ্যবর্তী কোণ হচ্ছে কত? আলফা। আর ইউটা দেখো তো ভাইয়া, ইউটা এই দেখো লব্ধিটা ইউর সাথে একটা কোণ উৎপন্ন করছে না, সেই কোণটাকে আমি ধরে নিচ্ছি টিটা।
বুঝতে পারছি? তাহলে ইউ আর বি এর মধ্যবর্তী কোণ কত আলফা, আর এই যে তাদের লব্ধি ডাব্লিউ, সেই ডাব্লিউটা ওই ইউ ভেক্টরের সাথে কত কোণ করে আছে, থিটা কোণ করে আছে। আচ্ছা কি বলছে, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ বি হলে, আচ্ছা তাহলে ইউ এর দিক বরাবর কার লম্বাংশ, ডাব্লিউ এর লম্বাংশ কত বলছে, ডাব্লিউ এর লম্বাংশ ভাইয়া বলে দিচ্ছে হচ্ছে কি বি হলে আমাদেরকে প্রমাণ করতে হবে দুইটা বেগের মধ্যবর্তী কোণ এত এবং ডাব্লিউ এর মান এত। ঠিক আছে? আচ্ছা চলো এবার আমরা একটা কাজ করি, ইউ এর দিক বরাবর, আচ্ছা ইউ এর দিক বরাবর, আচ্ছা আমরা অন্য কালার, এটা এই কালারটা লিখি, ইউ এর দিক বরাবর, আচ্ছা আমরা এখানেও করতে পারি, হ্যাঁ ইউ এর দিক বরাবর আমরা লম্বাংশ উপপাদ্য এখানে অ্যাপ্লাই করবো। দেখো ইউ এর দিক বরাবর কি করবো বলো, আমরা জানি লিখবা, আমরা জানি বলো ইউ এর দিক বরাবর লম্বাংশ ডাব্লিউর লম্বাংশ, আচ্ছা ইউ এর দিক বরাবর ডাব্লিউর লম্বাংশ বলতে ভাইয়া লব্ধির লম্বাংশ বোঝাইছে না, দেখো এই ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ, তাহলে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ বলতে কি লব্ধির লম্বাংশ বোঝাইছে না। তো আমরা একটু আগে লম্বাংশ উপপাদ্য দেখছি, কি দেখছি, নির্দিষ্ট দিক বরাবর যতগুলো ভেক্টর আছে সবার আনুভূমিক উপাংশের যোগফল ওই নির্দিষ্ট দিক বরাবর লম্বাংশের, অর্থাৎ ডাব্লিউর উপাংশের, এখানে লম্বাংশ বলছে আর কি, ডাব্লিউর উপাংশের কি হবে, সমান হবে। তো দেখো ব্যাপারটা, ইউ এর দিক বরাবর যতগুলো ভেক্টর আছে সবার আনুভূমিক উপাংশ নাও ভাইয়া, ইউ এর দিক বরাবর ইউর আনুভূমিক উপাংশ কত হবে, ইউ কস 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি হলো, কারণ ইউর দিক বরাবর ইউর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। এবার আসো আরেকটা ভেক্টর কি আছে বি, বলো বিটা এই নির্দিষ্ট দিক হচ্ছে ইউ, আমাকে ইউর দিক বরাবর বলছে, সো নির্দিষ্ট দিক হিসেবে আমরা ইউকে সিলেক্ট করছি, বলো এই বিটা ইউর সাথে কত কোণ করে আছে, আলফা কোণ করে আছে, তাহলে বি এর ইউ বরাবর আনুভূমিক উপাংশ কত হবে, ভি কস আলফা। ঠিক আছে, এই আমরা একটু আগে কি শিখছিলাম বলো তো ভাইয়া, নির্দিষ্ট দিক বরাবর যতগুলো ভেক্টর আছে সবার আনুভূমিক উপাংশের যোগফল মানে লম্বাংশের যোগফল ওই নির্দিষ্ট দিক বরাবর তাদের লব্ধির উপাংশের সমান। বলো ওই নির্দিষ্ট দিক বরাবর ডাব্লিউর উপাংশ কত হবে, ডাব্লিউ এটার সাথে কত কোণ করে আছে বলো, থিটা কোণ করে আছে, তাহলে ডাব্লিউর উপাংশ হবে ডাব্লিউ কস থিটা। ঠিক আছে, এবার আসো আমরা কি শিখছিলাম প্রশ্ন মতে, দেখো তো প্রশ্ন মতে কী বলছে বলো, কি বলছে বলো, ইউ এর লম্বাংশের পরিমাণ অর্থাৎ ইউ এর দিক বরাবর, বলো ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ কত, ডাব্লিউ কস থিটা, এই ডাব্লিউ কস থিটার মান প্রশ্ন কত বলে দিছে বি, তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি না, ইউ এর দিক বরাবর ডাব্লিউর লম্বাংশ ছিল কত, ডাব্লিউ কস থিটা। ঠিক আছে, এর মান কত বলছে ভি, ক্লিয়ার। বলো ডাব্লিউ কস থিটার সমান কি লেখা যায়, ইউ কস 0 ডিগ্রি প্লাস ভি cos আলফা ইকুয়াল ভি। এবার আসো ইউ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, এখানে ইউ প্লাস এখানে কি থাকবে ভি cos আলফা ইকুয়াল ভি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ভাইয়া ভি cos আলফা ইকুয়াল কি লেখা যায়, ভি ইউটা পাশে গেলে মাইনাস ইউ, তাহলে এখান থেকে বলো cos আলফা সমান কি লেখা যায়, cos আলফা সমান লেখা যায় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই বি। তাহলে এখানে দেখো আলফা ইকুয়াল টু কি লেখা যাবে, আলফা ইকুয়াল টু cos ইনভার্স ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এই দেখো মধ্যবর্তী কোণ, এই যে ঠিক আছে। তো আমাদেরকে দেখো ব্যাগ দুইটির অন্তর্গত কোণ কত দেখাইতে বলছে, cos ইনভার্স ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভি, দেখো ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভি প্রমাণ করা হলো। ঠিক আছে, তাহলে ভাইয়া এটাই হচ্ছে আমাদের প্রমাণিত, এই যে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তাহলে একটা হলো দেখানো হলো না, আচ্ছা প্রমাণ, আচ্ছা প্রমাণিত। ওকে, এবার আসো আবার কি দেখাইতে হবে, ওই যে ডাব্লিউর মান, বলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হলে আমরা লব্ধির মান বের করার জন্য কি সূত্র শিখছিলাম, ডাব্লিউ ইকুয়াল রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, তাই না। এখন আসো ডাব্লিউ ইকুয়াল রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস, ভাই দেখো তো এখান থেকে বি কস আলফার মান কত লাগা যায়, তুমি একটু খেয়াল করো এটার দিকে, দেখো এখান থেকে দেখো বি কস আলফার মান কি ভাইয়া ভি মাইনাস ইউ বসানো যায় না, দেখো এই যে ভি কস আলফার জায়গায় আমি ভি মাইনাস ইউ বসাতে পারি। ঠিক আছে, তাহলে 2u বি কস আলফার মান কত বসাবো, ভি মাইনাস ইউ। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2u দিয়ে গুণ করলে 2uv প্লাস মাইনাস 2u স্কয়ার। ঠিক আছে, তো এবার দেখো ডাব্লিউ ইকুয়াল রুট ওভার ভি স্কয়ার ইউ স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে ভি ইকুয়ালে মাইনাস ইউ স্কয়ার থাকবে প্লাস
2uv, এটাই প্রমাণ করতে বলছে না, প্রমাণিত। ঠিক আছে, দেখো কত সহজ। তাহলে জাস্ট আমরা লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে এই ধরনের ম্যাথগুলো সলভ করতে পারবো। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক, বুঝতে পারছো? আচ্ছা, সো চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে কি বলা হচ্ছে, আমরা এই ধরনের অঙ্কগুলো একটু বুঝি ভাইয়া। দেখো কি বলা হচ্ছে, কোনো কণার উপর একই সময়ে নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল ইউ ও বি ব্যাগদের লব্ধি ডাব্লিউ। দেখাও যে বি কে বিপরীতমুখী করে, মানে 180 ডিগ্রি কোণে ঘুরাইয়ে যদি বি এর স্থানে তুমি এই ব্যাগটা বসাও, তাহলে লব্ধির মান অপরিবর্তিত থাকবে। আচ্ছা, প্রশ্নটা কি বলতেছে দেখো, প্রশ্নটা তুমি আগে বুঝো। আমাকে প্রথম বলছে কোনো কণার উপর যখন দুইটা ব্যাগ হিসেবে ইউ আর বি কাজ করবে, তখন তাদের লব্ধির ডাব্লিউর মান যা পাবা, তুমি যদি ওই দ্বিতীয় ব্যাগ যেটা বি ছিল সেই বিকে 180 ডিগ্রি কোণে ঘুরাইলে, অর্থাৎ বিপরীতমুখী করে তার স্থলে যদি এই ব্যাগের মানটা বসাও, তাহলে লব্ধির মান কি থাকবে, অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সেম থাকবে। তো আচ্ছা, দেখো প্রথম কাজ আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে এটা মনে করো ইউ, এটা ইউ, আর এটা মনে করো ভি। আচ্ছা, এটা মনে করো ভি, ঠিক আছে। তো আমরা প্রথম কেস এটাকে চিন্তা করতেছি ইউ, আর এটাকে চিন্তা করতেছি ভি। তাহলে এবং এই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণটা ধরে নিচ্ছি, বা এই ক্ষেত্রে তাদের যে মধ্যবর্তী কোণ সেটা কোণটাকে আমরা ধরে নিচ্ছি আলফা, ঠিক আছে। এই কোণটাকে আমি কী ধরে নিচ্ছি, আলফা। এবং তাদের যে লব্ধি, সেই লব্ধিটা মনে করো এইটা, এইটা, ঠিক আছে, এই লব্ধির মান। এবং এই লব্ধিটার মান আমরা ধরে নিচ্ছি ভাইয়া ডাব্লিউ। ওকে, এই ডাব্লিউর মান কী ধরে নিচ্ছে, ডাব্লিউ। তাহলে এই ক্ষেত্রে আমরা ইউর ডাব্লিউর মান বের করি, ঠিক আছে। তাহলে লিখবা এখন, বা আমরা জানি, তাহলে এটা হচ্ছে প্রথম কেস। হ্যাঁ, প্রথম কেস আমরা ডাব্লিউর মান বের করতেছি। ডাব্লিউ ইকুয়াল কত, রুট ওভার বলো ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, ঠিক আছে। এই যে, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা ডাব্লিউর মানটা একটু মনে রাখবো। তাহলে প্রথম কেসে আমরা ডাব্লিউর মান কি পাইছি, ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2uv cos আলফা। আচ্ছা, এখন এই জিনিসটার কেসটা একটু বুঝো। এখন আমরা এই কেসটা এই জায়গায় করে দেখো, এবার এখানে করি, একটু, ঠিক আছে। এবার আমরা এই জিনিসগুলো একটু মুছি। এবার আসো, এবার এই বি কে বিপরীতমুখী করছে। আচ্ছা, তাহলে বি কে যদি বিপরীতমুখী করো, তাহলে দেখো এই জিনিসটাকে তুমি যদি উল্টা এরকম করে দাও, এইভাবে নিচের দিকে নিয়ে আসবা, দেখো এইভাবে করে দিবা, এই যে এইভাবে, ঠিক আছে। এবার আসো, তাহলে বি কে কী করছো বলো তো, বি কে তুমি 180 ডিগ্রি কোণে ঘুরাইছো, ঘুরাই এবার বি এর স্থলে এই ব্যাগটা কিন্তু এখন আর নাই। তুমি যখন এটাকে ঘুরাই ফেলছো, এই ব্যাগটা কিন্তু আর নাই। এটাকে কত ডিগ্রি রোটেশন করছো, 180 ডিগ্রি, বিপরীতমুখী করে 180 ডিগ্রি। এবার বি এর স্থলে, অর্থাৎ বি এর মানের পরিবর্তে এখন এখানে যে মানটা বসানো হয়েছে, সেই মানটা হচ্ছে ভাই কত, ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই বি, ঠিক আছে। এই যে এই ব্যাগটা করে এখন এই দুইটা ভেক্টরের যে লব্ধির মান সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন আসো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু ভাই এখন এইটা, এই জিনিসটুকু, এইটা এখন কিন্তু এইটা, এই দিকে একটা ভেক্টর, নিচের দিকে একটা ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে তাদের ভিতরের সাইডে, এখন কিন্তু লব্ধি এদিকে হবে না, এই সাইডে হবে। এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই কোণটা কত আমাকে একটু বলবা, বলো। এটা কি বলা যাবে না? অবশ্যই বলা যাবে। পুরো কোণটা কত ভাইয়া বলো, 180। তাহলে এটা কত হবে, 180 থেকে তুমি যে আলফাকে বাদ দাও, এটা পাওয়া যাচ্ছে না। তাহলে এটা কোণটা কত হবে বলো, 180 মাইনাস আলফা, ঠিক আছে। আর এটার যে ভেক্টর, এই ভেক্টরটা মনে করো এই যে এটা, এই দুটার যে লব্ধি, এই দুটার যে লব্ধি, সেই লব্ধিটাকে আমরা ধরে নিচ্ছি ভাইয়া, এই লব্ধির মান ডাব্লিউ প্রাইম, ঠিক আছে। এই যে এই লব্ধির মান আমরা কত ধরে নিচ্ছি, ডাব্লিউ প্রাইম। এখন দেখাইতে হবে ডাব্লিউ প্রাইমের মান আর ডাব্লিউ মান পরস্পর সমান, এটা প্রমাণ করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো চলো এবার আমরা আরেকটা কেসে আলোচনা করি। এবার আসো, ঠিক আছে। এখন একটু বুঝো, এখন বল, এখন আমাদের একটা ভেক্টর হচ্ছে ইউ, আরেকটা ভেক্টর হচ্ছে এটা, আর তাদের লব্ধি হচ্ছে কত, ডাব্লিউ প্রাইম। তাহলে ডাব্লিউ প্রাইমের মান এখন কী হবে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস এই ভেক্টর স্কোয়ার, এটার উপর স্কোয়ার করবা। তাহলে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ভি, ঠিক আছে, ইন্টু প্লাস 2uv, বি মানে কি, ওই যে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই ভি কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, বলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা।
আশা করি এটুকু বুঝতে পারছো, ঠিক আছে। এবার আসো এখান থেকে আমরা সব করি ডাব্লিউ প্রাইম ইকুয়াল রুট ওভার ইউ স্কয়ার প্লাস, একটু এখানে খেয়াল করবা, সেটা হচ্ছে ভাইয়া এখানে আমি যখন ডাব্লিউর মান এটা না, ডাব্লিউ স্কয়ার মান যখন বসাবা, ডাব্লিউর মান এটা, তার উপর স্কয়ার আছে না, রুট আর স্কয়ার কাটা গিয়ে, তাহলে এটা যদি ডাব্লিউ হয় তাহলে ডাব্লিউ স্কয়ার মান কত হবে, জাস্ট রুটটা বাদ দিবা, তাহলে রুটটা বাদ দিয়ে ডাব্লিউ স্কয়ার মান বসালে কত হয়, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, ঠিক আছে। এটা হচ্ছে ডাব্লিউ স্কয়ার মাইনাস এখানে কি ইউ স্কয়ার, আর নিচে ডিভাইড বাই কত আছে ভি, তার উপর স্কয়ার, সরি এটার উপর স্কয়ার হবে শুধু, না ঠিক আছে, এখানে কোনো স্কয়ার আছে, এখানে একটা স্কয়ার ছিল, এই যে ভি স্কয়ার না, সরি এখানে একটা স্কয়ার হবে, সরি এটা ভুল করছি, এই যে এখানে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, এখানে বি মানে এইটা, এটার উপর স্কয়ার হবে, হ্যাঁ। তারপর দেখো এরপর প্লাস 2u, এই যে ডাব্লিউ স্কয়ার মানে আবার এখানে বসাও, কত বসাবা, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা আলফা, তারপর মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই ভি। আমরা এই জিনিসটাকে একটু পাশে নিয়ে আসি, ঠিক আছে, এই যে পাশে নিয়ে, ওকে, এটুকু আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আসো এখানে একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে cos 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 180 থাকলে cos পরিবর্তন হবে না, এখানে কি দ্বিতীয় চতুর্ভাগ না, দ্বিতীয় চতুর্ভাগ cos কিন্তু নেগেটিভ, তাহলে এখানে কি হবে, এখানে হবে মাইনাস cos আলফা, ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছো, ওকে। তো আসো এরপর আমরা ক্যালকুলেশনের দিকে ফোকাস করি, ডাব্লিউ প্রাইম ইকুয়াল রুট ওভার ইউ স্কয়ার প্লাস, এটার দিকে একটু ফোকাস করবো ভাইয়া, দেখো ইউ স্কয়ার কাটা যায়, তাহলে এখানে থাকবে কি ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা ডিভাইডেড বাই বি, তারপর স্কয়ার, তো দেখো প্লাস 2u, একটু খেয়াল করো এখানে ভি, ইউ স্কয়ার কাটা, তাহলে থাকবে ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, ঠিক আছে, তার সাথে গুণাকার আছে মাইনাস cos আলফা, ওকে। আচ্ছা, আমরা পরবর্তী পেজে যাই, তাহলে এইগুলো একটু মুছি, এবার দেখো এখান থেকে হিসাব নিকাশ শুরু, ডাব্লিউ প্রাইম ইকুয়াল রুট ওভার, আচ্ছা ইউ স্কয়ার প্লাস, এটার দিকে একটু খেয়াল করবো ভাইয়া, উপর থেকে একটা ভি কমন যায় না, উপর থেকে একটা ভি কমন নিলে এ বি আর নিচের বি কাটা যাবে, তাহলে উপর থেকে একটা ভি কমন নিলে কী থাকবে, এখানে থাকবে ভি, আর এখানে বি কমন নিলে থাকবে 2u cos আলফা, তারপর স্কয়ার প্লাস, এবার দেখো এখান থেকে একটা ভি কমন নাও, উপর থেকে একটা ভি কমন নিলে এ বি আর নিচের বি কাটা যাবে, তাহলে এখানে কী থাকবে 2u, আর এখানে একটা বি যখন কমন নিচ্ছে থাকবে ভি, এখানে বি যদি কমন নিচ্ছে 2u cos আলফা, ঠিক আছে, তারপর এর সাথে গুণ আকারে কি আছে মাইনাস cos আলফা, বুঝতে পারছি, ওকে। এবার আসো ডাব্লিউ প্রাইম ইকুয়াল রুট ওভার, ঠিক আছে, এবার আসো ইউ স্কয়ার, আমরা এখানে ভাই সূত্র দিয়ে দিব, এ প্লাস বি হোল স্কয়ার, সূত্র দিলে কী হবে, ভি স্কয়ার প্লাস 2ab, তার মানে 4uv cos আলফা প্লাস ভি স্কয়ার, তাহলে এটার উপর যদি স্কয়ার করে এরকম 4u স্কয়ার cos স্কয়ার আলফা, বুঝতে পারছো, এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দিচ্ছি। এবার আসো এই মাইনাস cos আলফা 2 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2uv cos আলফা, ঠিক আছে, তাহলে দেখো মাইনাসে, এই যে মাইনাসে 2u দিয়ে এই 2u মাইনাস 2u cos আলফা দিয়ে এটাকেও যদি গুণ করো, প্লাস মানে মাইনাস 2u গুণ করলে 4u স্কয়ার, আর cos আলফা গুণ করলে cos স্কয়ার আলফা, ঠিক আছে, দেখো আমাদের কাল্পনিক ফলাফল চলে আসছে। তাহলে ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস, আচ্ছা এবার বলি দেখো এখানে 4u স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস মাইনাস 4u স্কয়ার cos আলফা প্লাস, এই দুইটা বাদ যায়, এই যে এই দুইটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়, ঠিক আছে। এরপর দেখো এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে 4 প্লাস 4uv cos আলফা মাইনাস 2uv cos আলফা, তাহলে কি থাকবে প্লাস 2uv cos আলফা। এখন ভাইয়া বলো তো এই জিনিসটাই কি ডাব্লিউর মান ছিল না, দেখো তো ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2uv cos আলফা, এই যে
√u² প্লাস v² প্লাস 2uv cos আলফা। তাহলে এটার মান কি w না? বলো। লব্ধির মান কি থাকবে? পরিবর্তিত থাকবে। আগে w এর মান আর এখন w এর মান পরস্পর কি হয়ে গেছে? সমান। তাহলে এখানে পরিবর্তন হয়নি। বুঝতে পারছো? তাহলে আশা করি এই ধরনের ম্যাথগুলো দিলে এখন থেকে তোমরা সমাধান করতে পারবা। সো আমরা এই লেকচারে মূলত ব্যাগের সামন্তিক সূত্র রিলেটেড যত প্রকার ম্যাথ আছে সবগুলো সমাধান করে দিছি। সো আগামীকাল ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে নদী নৌকার অঙ্কগুলো নিয়ে, ঠিক আছে? এগুলো আমাদের ফিজিক্সে যেমন ইম্পর্টেন্ট, ম্যাথের এই অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।